হ্যাঁ, ইরাজ বলছি। ওকে, বাট এখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম না, কারণ হচ্ছে এখন আমি রেডিওতে, স্টুডিওতে, শোতে, শুক্রবার রাতের যে শোটা ড্রিমস অ্যাভিনিউ, প্রত্যেক শুক্রবার হয় রাতে 11টা থেকে 2টা, 2011 থেকে হচ্ছে। এই তো কেন করি সেটা একটা কঠিন প্রশ্ন। আসলে আমার কাছে উল্টো প্রশ্নটা মাঝে মাঝে সবচেয়ে কঠিন প্রশ্ন মনে হয়, যে কেন করবো না। সো এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কি আনসার দিবে যে কেন করবো না, সেটা বলো। কিছু করার নেই, অপেক্ষা করতে হবে 3 ঘন্টা অ্যাটলিস্ট, 2টা পর্যন্ত। হ্যাঁ, সো যত আর্জেন্ট ব্যাপার হোক না কেন, যা কিছু বলার থাকুক না কেন, আমাকে তোমার পসপন করে রাখো, 2টা পরে হবে। এই 3টা ঘন্টা পৃথিবীর সব কিছুকে বিদায়, শুধুমাত্র আমি আমার বন্ধুদের সাথেই থাকবো, আর কোনো কিছু না, কোনো কিছু নিতে পারবে না। তবে একটা অল্টারনেটিভ ওয়ে তোমার জন্য আছে, তুমি যদি খুব বেশি কথা বলতে চাও এখন আমার সাথে, কথা অ্যাটলিস্ট বলতে না পারলেও শুনতে পারবে, আর বলতে পারবে না তাও ঠিক না, তুমি চাইলে SMS এর মাধ্যমে বলতে পারো। আমি যেহেতু বন্ধুদের SMS পড়বো, তোমারটাও পড়বো না হয়, তুমি আমাকে টেক্সট করো রেডিও আমারে। ওয়েটা হচ্ছে প্রথমে লিখতে হবে রেডিও আমারে শর্টেস্ট ভার্সন, যেটা RA, শর্টেস্ট ভার্সন মানে বুঝতে পারছো না, তোমরা তো এখন সবকিছুই শর্ট করে লেখো। ASAP মানে হচ্ছে as soon as possible, as sharp as possible। তো সবকিছু এখন যেহেতু শর্টেস্ট ভার্সন চলে যাচ্ছে দুনিয়াটা, রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন হচ্ছে RA। এটা লিখতে হবে, প্রথমে স্পেস দিবে, তারপর হচ্ছে তোমার নাম ঠিকানা লিখো, না লিখলেও হবে, আমি তো জানি তোমারটা, আর তারপরে কথাগুলো লিখো, আর লিখে পাঠাবে সেই নম্বরেই যে নম্বরে আমার সব বন্ধুরা আমাকে SMS করে, এটা হচ্ছে 6969। তোমার জন্য একই নিয়ম। সো যদি তুমি ওয়েট করতে না চাও 3 ঘন্টা, তাহলে রেডিও আমারে জয়েন করো ড্রিমস অ্যাভিনিউতে, আর আদারওয়াইজ ওয়েট করো 3 ঘন্টা, কারণ আমি এখন আমার বন্ধুদের সাথে থাকবো। ওকে, সো দ্যাটস ইট। আর প্লেলিস্ট এখনই প্লে করে দিচ্ছি, তুমি গানও শুনতে পারো চাইলে। যাই হোক, অনেক কথা হলো আজকে, আর না, আপাতত আমার ফ্রেন্ডদের সাথে আমি জয়েন করি। টেক কেয়ার টিল দেন। ওকে, আর প্রথম গানটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা গান, তুমি এনজয় করতে পারো, কারণ আমার বন্ধুদের এই গানটা অনেক ফেভারিট। এটা হচ্ছে অর্ণবের একটা গান। সো আপাতত এইটুকুই থাক, তোমার সাথে আবার 2টা পরে কথা হবে। হ্যাঁ, বাই দেন, টেক কেয়ার। Again, আচ্ছা, তোমাকে যেটা বলছিলাম, আমি তোমার সাথে পরে কথা বলবো। মেবি তোমার বিলিভ হয়নি, বাট তুমি টিউন করলেই শুনতে পারবে যে এই মুহূর্তে আমি রেডিও আমার 88.4 FM এর হট সিটে আছি। আর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন যেটা রেডিও আমারে, প্রত্যেক শুক্রবার এই সময়টা যেটা হয় রাত 11টা থেকে 2টো পর্যন্ত, ওই সময় যে শোটা হয় স্পেশাল একটা শো, ড্রিমস অ্যাভিনিউ, যার হচ্ছে নামেই পরিচয়। সেখানে আমরা অ্যাটলিস্ট মানে বাস্তবে হয়তো আমরা যে স্বপ্নগুলো সবাই পূরণ করতে পারি না, বা করতে চাই এখনো হয়নি, অথবা যে স্বপ্নগুলো অলরেডি হয়তো পূরণ করা হয়ে গেছে, এরকম অনেক কিছু হতে পারে, সেই স্বপ্নের বহু মাত্রিকতা নিয়ে আমরা কথা বলি। এবং বলা যায় এলোমেলো একটা শো, তেমন হয়তো লজিক্যাল তেমন কোনো কথাবার্তা বলা হয় না, এভাবেই একটা শো চলে যায়। আমরা আমার লিসনার যারা, আমি তাদেরকে লিসনার না বলে আমি বন্ধু বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারা আমাকে SMS করে অনেক গান টান শুনতে চায়, আমি অনেক সময় প্লে করতে পারি, মাঝে মাঝে পারি না। তারা রাগটাক করে SMS পাঠায়, আমি সবগুলো পড়তেও পারি না, তারপরেও ভালোবেসে পাঠায়, মাঝে মাঝে গালমন্দ করে বকাঝকা দেয়। যে ড্রিম গার্ল নামের একটা মেয়ে আছে, এরকম কয়েকজন আছে, আমাকে এদের কাজগুলো বকাঝকা করা। আবার কয়েকজন আছে, তাদের নাম বলবো না, তাদের কাজই হচ্ছে ভালোবাসার SMS দেওয়া, তারা আমাকে অনেক ভালোবাসে এরকম। তো এরকম আর কি অনেক কিছু আমার মতই পাগলামি করতে পছন্দ করে, স্বপ্ন ফানু সরাতে পছন্দ করে, এরকম কয়েকটা বন্ধুর সাথে সময় কাটাই, যেটা আমাকে অন্তত, আমি জানি না বন্ধুদের কি দিতে পারি, কিন্তু আমাকে অনেক কিছু দেয় তারা। মানে পুরোটা অনেক প্রেশার নেওয়ার, সারা সপ্তাহ কাজ করার, অনেক সবকিছুর সাথে ফাইট করার, অ্যাটলিস্ট একটা রিফ্রেশমেন্ট যেটা আমার উইকেন্ডে দরকার, সেটা আমি এখান থেকে সব থেকে বেশি পাই উইকেন্ডে। দ্যাটস ট্রু। তো সেজন্য আমি এখন শুক্রবার রাতের এই সময়টা আমি রেডিও আমারে থাকি। তুমি যদি খুব বেশি কথা বলতে চাও, ওই যে বললাম শুরুতেই, ওয়েট করতে হবে একটু, আদারওয়াইজ শোনো 88.4 টিউন করো। হ্যাঁ, আচ্ছা, তোমাকে একটা কাজ করি, যেহেতু তুমি ফোন রাখতে চাচ্ছ না, সো বেটার আমি তোমাকে কয়েকটা SMS পড়ে শোনাই। হ্যাঁ, যেহেতু তোমার একটা আইডিয়া হবে, ওইভাবে তুমি জানো না যে আসলে আমি মানে কি ধরনের SMS আমার কাছে আসে, বা আসলে কি ধরনের কথাবার্তা আমার বন্ধুদের সাথে আমার হয়। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে একটু আগে যে গানগুলো প্লে করলাম, প্রথম গানটা হচ্ছে অর্ণবের গান। তুমি একটু আগে আমাকে বললে যেটা অর্ণবের গান তোমারও ভালো লাগে, সো আশা করি যে প্রথম গানটা যেটা ছিল চাই, ওই গানটা ভালো লেগেছে। আর এর পরের গানটা ছিল আমার একটা ফেভারিট রকিং নাম্বার। আজকে সারাদিন ব্ল্যাকের গান শোনা হয়েছে আমার, সেই জন্য ভাবলাম যে শোতেও একটু ব্ল্যাকের গান প্লে করি। এটা ছিল তাদের সর্বশেষ অ্যালবাম, যেটা হচ্ছে অনুমানুষ, সেই অ্যালবামের একটা গান, অনেক জীবন।
আর আচ্ছা, আপাতত তোমার সাথে কথা বন্ধ করে আমি কয়েকটা SMS তোমাকে পড়ে শোনাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার নামটা কিন্তু এখনো বলোনি। ওকে, না বলতে চাইলে নেই, শুনলাম না। আচ্ছা, তুমি কয়েকটা বন্ধুর নাম শোনো এবং তাদের SMS শোনো। হ্যাঁ, আমাকে তাহমিনা নামের একটা SMS করে অ্যাজ ইউজুয়াল সবসময়, এবং বেশিরভাগ দিনই সে হচ্ছে ফার্স্ট SMS সেন্ডার হয়। মাঝে মাঝে রাশেদ নামের আরেকটা ছেলে হয়, আজকে রাশেদ সেকেন্ড হয়েছে এবং একা থার্ড। আচ্ছা, তাহমিনা আমাকে যেটা লিখেছে সেটা হচ্ছে আজকে আকাশের চাঁদ ড্রিমস অ্যাভিনিউ, আকাশের চাঁদ কেন, ড্রিমস অ্যাভিনিউ এর 6 বছর সেলিব্রেশনের জন্য তার আলো বেলিয়ে দিচ্ছে। এফবিতে ভিডিও দেখে ইমোশনাল হয়ে গেলাম, হ্যাপি বার্থডে টু আমাদের ড্রিমস অ্যাভিনিউ। আচ্ছা, সিরিয়াসলি আমার মনে ছিল না আমি আসলেই একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে ছোটবেলা থেকে যখন নাটক সিনেমা দেখতাম যে নায়ক বা নায়িকার জন্মদিন সে মনে করতে পারছে না, বা মানে তার মনে নেই, হঠাৎ করে তার বাবা মা অথবা তার হাজব্যান্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে তাকে সারপ্রাইজ দিল, সে আজকে আমার জন্মদিন, আল্লাহ আমার একদমই মনে ছিল না, এরকম এটা আমার কাছে এটা খুব ন্যাকামি মনে হতো। আর মনে হতো সব নাটকে একই জিনিস কিভাবে হয়, নায়ক নায়িকার কেন কোনোদিন জন্মদিন মনে থাকে না, এটা একটা দেখতে দেখতে মানে বস্তা পচা মনে হতো। তো আমার এটা কোনোদিনই হয়নি, আমার জন্মদিন আমার বহুদিন আগে থেকেই মনে থাকে যে ওই মাসের ওই তারিখে এই জন্মদিনটা আমার আসছে। কিন্তু আজকে ট্রাস্ট মি, সেই বাংলা সিনেমার বা নাটকের নায়ক নায়িকার মতো আমারও অবস্থা হয়েছে। আসলে আমার খেয়াল ছিল না। কয়েকজন আছে আমার, তারা সবসময় আমাকে সব অকেশন মনে করিয়ে দেয়। আমি হয়তো অভিমান করে আছে আমার উপর, এই জন্য আমাকে SMS করেনি। আমার আসলেই মনে ছিল না যে 2011 সালের 11ই ফেব্রুয়ারি, আজকে যদিও 10, একেবারে ঠিক তারিখ মিলল না, তারপরও একদিন এদিক সেদিক কোনো ব্যাপার না। 2011 সালের 11ই ফেব্রুয়ারি ড্রিমস অ্যাভিনিউ যাত্রা শুরু হয়েছিল, আমার এখনো মনে আছে। এবং দীর্ঘ প্রায় 1 বছর 2 মাস বিরতির পরে আমি রেডিওতে জয়েন করলাম। 2011 10ই ফেব্রুয়ারি প্রথম শো করলাম, সেটা ছিল টক টু মি। আর তার পরের দিন হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ ছিল, এবং ওটা ছিল ড্রিমস অ্যাভিনিউ প্রথম এপিসোড। সেই হিসাবে 6 বছর চলে গেল, 6th অ্যানিভার্সারি, তাই না? আমি চাই আরো 7 বছর হোক, ইনশাল্লাহ একসাথে থাকলে অবশ্যই হবে। দোয়া করবেন আমার জন্য যেন সবসময় ভাবে থাকতে পারি। এবং অ্যানিভার্সারিতে আসলে আমি অভিনন্দন জানাবো আমার বন্ধুদের বা শ্রোতাদের যারা আমার সাথে ছিলেন এই সময়টাতে, ড্রিমস অ্যাভিনিউ এর সাথে ছিলেন এবং এর বিভিন্ন অংশ বিভিন্ন সেগমেন্ট পছন্দ করেন এবং প্রতিনিয়ত আমাকে তাগাদা দিয়ে আমাকে উদ্বুদ্ধ করেন আরো ভালো কিছু করার জন্য। সকল সার্থকতা সাফল্য তাদের। আপনাদের ভালোবাসাই পারবে ড্রিমস অ্যাভিনিউকে ড্রিমসের মতোই আরো হাজার হাজার বছর বাঁচিয়ে রাখতে। ওকে, আমাকে শুরুতে এটা তাহমিনা মনে করে দিয়েছেন, এবং রাশেদ আমাকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে কার সাথে কথা বলেন, দারুণ। মাঝে মাঝে ফোন টোন তো আসে দু একটা, মানে ঘর পোড়া গরুদেরও মাঝে মাঝে এরকম দু একজন অ্যাডমায়ারার ফোন করে, কিন্তু আজকে এরকম একজন ফোন দিয়েছে, সো একটু ক্ষমা করবেন, মার্জনা করবেন। হ্যাঁ, রাশেদ অবশ্য এটাও লিখেছে যে ভীষণ সুন্দর একটা পূর্ণিমা রাত, কবিতা গল্প হলে দারুণ হবে, মেঘনা গিয়েছিলেন বন্ধুরা মিলে একা। হ্যালো সাইফুল, আজকে অ্যাজ ইউজুয়াল বেশ কিছু ভালো গানের রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং তুমি কি বোর ফিল করছো? আই এম এক্সট্রিমলি সরি। দেন জাস্ট একটু ওয়েট করো, আমি সব বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, দেন আবার গান প্লে করবো, গান শুনতে পারো, ওই সময় আমি আবার তোমার সাথে কথা বলতে পারি। ওকে, সো একটু ওয়েট করো। হ্যাঁ, মনির আমাকে SMS পাঠিয়েছেন, নতুন একজন বন্ধু। নিঝুম মোহাম্মদপুর থেকে লিখেছেন যে স্বপ্নগুলো যেই যাত্রা শুরু করার আগেই যাত্রা বিরতি এসে গেলে যেখান থেকে গন্তব্য অনেক দূরে। তারপরেও শুভকামনা থাকলো, গন্তব্য যেন ঠিক সময় মতো চলে আসে, বরঞ্চ একটু আগেই চলে আসে। আমার একজন বন্ধু রাব্বির কবিতার বই বেরিয়েছে চতুর্থ সেলাইয়ের নিচে, যেটাকে আমি ব্যঙ্গ করে বলি, মজা করে বলি তোষকের সেলাইয়ের নিচে। তো একজন আমাকে SMS পাঠিয়েছেন, নাম লিখেননি, লিখেছেন নামটা লিখলাম না, কবিতার আসর আজকে করতে পারতে। খুব শীঘ্রই হয়তো নিশ্চয় করবো, হতাশ হবার কিছু নেই। হ্যাঁ, আর SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যদি আমাকে কিছু লিখতে চান প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, নিজের যে কোনো ভাবনা অনুভূতি, বা যদি কোনো গান শুনতে চান, যদি আজকে কোনো কবিতা শুনতে চান আমার কণ্ঠে, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য আমাকে লিখে পাঠালেই হবে, এবং লিখে সেটা পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর আমি তো আছি রাত 2টো পর্যন্ত, এবং আজকে FM লাইব্রেরি থাকছে, যেহেতু গত সপ্তাহে হয়েছিল, আশা করি এখন থেকে রেগুলার থাকবে। মাঝখানে অনেকদিন রিডার্স ব্লক ছিল, আমারও বইটই পড়া হয়নি, কিন্তু এখন আমি আবার রেগুলার বই পড়ছি। বোধহয় ফেব্রুয়ারির জন্যই ওয়েট করছিলাম, বইমেলা আসলে একটা জোয়ার আসবে, সেটা এসছে, এবং যেহেতু রেগুলার বই পড়ছে এখন আবার, আশা করি FM লাইব্রেরিও রেগুলার হবে। আর আপাতত আমরা কি করতে পারি, আপাতত একটা গান শুনতে পারি। আর সো তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে SMS-টা কিভাবে করতে হয়। অলরেডি আমি কিন্তু প্রত্যেক লিঙ্ক একবার করে বলি। হ্যাঁ, SMS করতে পারো, না করলে নেই, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে কে তুমি। বাই দ্য ওয়ে, তুমি কি সিলেট, শ্রীমঙ্গল এইসব জায়গাতে কখনো গিয়েছো? কখনোই যাওনি?
তাহলে আমি তোমার একটা গল্প করি, যদি এই গল্পটা শুনে তোমার কখনো ওদিকে যেতে ইচ্ছে হয়। সময়টা ছিল হচ্ছে 2015 আগস্ট অথবা 16ই আগস্ট, এরকম একটা সময়। 3 দিনের ছুটি ছিল পরপর। তো অফিসে যেহেতু 3 দিনের ছুটি, সব বন্ধুরা মিলে অলমোস্ট 5-6 জনের একটা গ্রুপ আমরা ঠিক করলাম যে এই 3 দিনের ছুটিতে শ্রীমঙ্গল, তারপরে জাফলং, সিলেট, বাইকাবিল, ওই সব জায়গাটাকে ঘুরে আসবো, বিছনাকান্দি, তারপরে রাতারগুল। তো ব্যাপক বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে থেকেই। বৃষ্টি তোমার ভালো লাগে না? লাগে, সরি, আমিও তাই ভাবছিলাম যে এত সুন্দর একটা ভয়েস যার, বৃষ্টির নিজে নিজে কণ্ঠস্বরে আছে, তার বৃষ্টি ভালো লাগবে না এটা নিশ্চয়ই হতে পারে না। আমার অনেক ভালো লাগে, হ্যাঁ, ইউর রাইট। তো গল্পে ফিরে যায়, যেটা বলছিলাম তোমাকে, যে সবাই মিলে ঠিক করলাম বৃষ্টির সময়টাতে আমরা ঘুরতে যাব, এবং কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে, একদম পারফেক্ট টাইমিং, সেই বৃষ্টি। আর তুমি জানো বোধ হয় যে সিলেটের দিকে সব থেকে বেশি বৃষ্টি হয় বাংলাদেশে, সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে আমরা চলে গেলাম, এবং রাতের বেলা আমরা জার্নি স্টার্ট করেছিলাম হচ্ছে মনে হয় রাত 12টা-1টার দিকে। আর একদম ভোরবেলা যখন আলো ফুটি ফুটি করছে, ওই সময়টাতে আমরা হচ্ছে হবিগঞ্জের বাহুবল থেকে শ্রীমঙ্গলে যাওয়ার যে রাস্তাটা, খুবই সুন্দর, দুই পাশে চা বাগান, ভয়াবহ সুন্দর জায়গা। এবং সারা রাত জার্নি করে গেলে ওই জায়গাটাতে যখন ভোরবেলা হয়, ওইভাবে যদি টাইমিং ম্যাচ করে নেওয়া যায়, আমরা করে নিতাম, মানে সব কষ্ট সব কিছু সার্থক হয়ে যাবে। যখন ভোরবেলা প্রথম আলোতে চা বাগান দুপাশে, এবং অসম্ভব সুন্দর একটা রাস্তা, মনে হবে যে মখমল বেছানো। ওই জায়গাটাতে আমরা যখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব গুড়ি গুড়ি, মানে একদম মৃদুমন্দ চালে, তো এর মধ্যে দিয়ে এরকম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, এবং আমরা ভোরবেলা প্রথম আলোতে মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছি। তখন সিডি প্লেয়ারে হচ্ছে গাড়ির এই গানটা বাজছিল, এই জন্য আমার এই গানটা শুনলে আমার ওই দৃশ্যটা সবসময় মনে পড়ে। সেই গান এখন প্লে করছি, তাহসানের একটা গান। আর তোমার যদি কোনো গানটা নিয়ে রিকোয়েস্ট থাকে আমাকে জানাতে পারো, বিকজ আফটার অল যদিও তোমাকে ভালোভাবে চিনি না, বাট গান তো একটা প্লে করাই যায়, তো জানাতে পারো কি গান। সো আমরা শুনে আসছি সেই গানটা, যে গানটার গল্প অনেকক্ষণ ধরে বললাম। এটা হচ্ছে তাহসানের কে তুমি। একটু পরে ফিরছি, সাথেই থাকবে বন্ধুরা, তুমিও থাকতে পারো। আমি ধরছি না, তবে স্টিল নট শিওর অফ দ্যাট। ফোন ধরবো একটা কন্ডিশনে, যদি এভাবে অলওয়েজ ফিট করে হাসো, ওকে? আচ্ছা, বাই দ্য ওয়ে আমার লিঙ্কে টাইম চলে আসছে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। যারা শুরু থেকে সাথে আছেন তাদেরকে বেশি ধন্যবাদ, যারা এইমাত্র জয়েন করলেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ, কারণ আমি জানি যে সময়টা আপনি মিস করেছেন সেটা পুষে দেওয়ার জন্য একদম দূরে পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, ওকে? আর আজকে হচ্ছে এক অর্থে একটু আমি বেশি এক্সাইটেড, আনন্দিত এটা জানার পর থেকে যে আজ থেকে বহু যুগ আগে 2011 সালের 11ই ফেব্রুয়ারি আমাদের ড্রিমস অ্যাভিনিউর যাত্রা শুরু হয়েছিল। একদিন আগে পরের যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে বলা যায় যে সেই অর্থে 6th অ্যানিভার্সারি হলো আমাদের ড্রিমস অ্যাভিনিউয়ের। আমি এটাকে আপনাদের ড্রিমস অ্যাভিনিউ বলবো, আমি জাস্ট বলা যেতে পারে যে আমাকে দয়া করে এই হট সিটে বসতে দিয়েছেন এই শোতে আপনাদের জন্য, সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আর আপনাদের ভালোবাসায় নিশ্চয়ই এটা আরও অনেক অ্যানিভার্সারি কমপ্লিট করবে, ওকে? আর একটু আগে আমরা যে গানগুলো শুনছিলাম সেটা হচ্ছে কি গান শুনলাম? একটু আগে শুনলাম কোল্ডপ্লের একটা গান হাইম ফর দি উইকেন্ড, এবং তার আগে ছিল তাহসানের একটা গান কে তুমি। আর এই মুহূর্তে আমাকে শুনছেন। আর আজকে কবিতা থাকবে, অবভিয়াসলি কবিতা থাকবে, আর FM লাইব্রেরি থাকবে, আরও বেশ কিছু আশা করি থাকবে। একজন আমাকে লিখেছেন অবশ্যই একটু আগে, তার নাম হচ্ছে কি, তাহার নাম ছিল যেন, তাহার নাম ছিল হ্যাঁ আয়াত আমাকে জানিয়েছেন হ্যালো, ফোন করবার সুযোগ আছে কিনা। এটা আমার মাথায় আসেনি, তবে আপনি বলার পরে মাথায় আসলো আয়াত, এবং আশা করি সুযোগ হয়তো হলেও হতে পারে, সম্ভাবনা 99.99%, ওকে? আর আমাকে এরপরে আরো অনেক বন্ধু SMS করেছিলেন অবশ্য, তার মধ্যে একজন আছেন পুষ্পিতা, সুন্দর নাম পুষ্পিতা। পুষ্পিতা নাম শুনলে আমার একটি দুঃখের কথা মনে পড়ে যায়, প্রচন্ড দুঃখ। নিশ্চয়ই ভাবছেন এই নামের কেউ আমাকে দুঃখ দিয়েছিল, এরকম কিছু না। ইউনিভার্সিটিতে আমার এক ক্লাসমেট ছিল পুষ্পিতা নামে। তো পুষ্পিতা, তাদের যখন পূজা হলো, কোনো একটা পূজা, সম্ভবত দুর্গা পূজা অথবা সরস্বতী পূজা, তো পুষ্পিতা ক্লাসের সবাইকে ইনভাইট করলো তাদের বাসায় পূজা উপলক্ষে, এবং তখন আমাদের ভ্যাকেশন ছিল। তো তারপরও সবাইকে সে কমিউনিকেট করেছে এবং সবাইকে ইনভাইট করেছে, এবং সবাই গিয়ে অনেক মজা টজা করলো পূজায়, তার বাসায় ছাদে অনেক পার্টি টার্টি করলো আর কি, পুষ্পিতার বাসার ছাদে। তো ওই ভ্যাকেশনের পরে যখন ইউনিভার্সিটি খুললো তখন আমি জানলাম এরকম একটা ব্যাপার হলো। তো আমি খুব অবাক হয়ে ভাবলাম ঘটনা কি, আমি কেন ইনভাইটেশন পেলাম না? তো এটা তো ডিরেক্ট গিয়ে জিজ্ঞেস করা যায় না যে ও হে বৎস তুমি কেন আমাকে ইনভাইট করোনি। তো পরে যেটা বুঝলাম যে আসলে
আমি আমাকে সে উপযুক্ত মনে করেনি ওই আসরে রাখার জন্য। ইনফ্যাক্ট এই ঘটনাটা এই জন্য বললাম যে আমি ইউনিভার্সিটি লাইফে সবসময়, শুধু ইউনিভার্সিটি লাইফে না, যখনই এরকম কোনো মানে ব্যাপার স্যাপার হয়, স্পেশালি ক্লাসের ভেতরে, কেন জানি না মেয়েরা ঠিক আমার কাছেও ঘেসতো না এবং একটা দূরত্ব মেনটেন করতে এবং আমাকে সর্বতোভাবে পরিত্যাজ্য একজন মানুষ বলে আমি গণ্য হতাম, যার ফলে আমার ইউনিভার্সিটি লাইফের এতগুলো দিন পার করলাম কিন্তু সবসময় আমার একটা মেয়েদের সাথে আমার একটা ব্যাপক দূরত্ব ছিল। এটা ক্লাসের বাইরে হলে আবার কিন্তু এটা কাজ করে না, আমি জানি না ক্লাসের মেয়েরা কেন আমাকে অলওয়েজ অ্যাভয়েড করে। একটা কারণ হতে পারে যে আমি ভয়াবহ রকম দুষ্টামি করতাম, যেটাতে বেশিরভাগ মেয়েই হচ্ছে ইনসিকিউর ফিল করতো প্রচন্ড রকম। এবং হয়তো আরেকটা জিনিস হতে পারে যে পড়াশোনার বিষয়ে কোনো হেল্প আমার কাছ থেকে পেতো না, কারণ আমি একটা জিনিস দেখেছি, ইউনিভার্সিটি ক্লাস আমার যারা ক্লাস ফ্রেন্ড ছিল ওরা খুব ব্যাপক পড়াশোনা, মেয়েরা বেশিরভাগ সিরিয়াস থাকে ছেলেদের থেকে ক্লাসে। তো তারা সবসময় ওদের সাথেই বেশি খাতিয়ে দেখতাম, যারা একটু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, অ্যাসাইনমেন্ট করে দিতে পারে, নোট টোট দিয়ে হেল্প করতে পারে এবং সাজেশন দিতে পারে। তো এইসব প্রশ্ন আমাকে করলে আমি আরো অবাক হয়ে থাকতাম, যেটা কোন সাবজেক্টের কথা বলছেন যেন আপনি, এই টাইপের একটা অ্যাটিটিউড করতাম। তো এটা একটা অন্যতম কারণ ছিল। আরেকটা অন্যতম কারণ ছিল আমি ভয়াবহ রকম দুষ্টামি করতাম এবং আমার মুখের ভাষার কোনো লাগাম ছিঁড়ি থাকতো না। এই সব কিছু মিলিয়ে এবং পিছনের বেঞ্চে বসে সারা পুরো ক্লাসই হচ্ছে একে ডিস্টার্ব করা, ওকে ডিস্টার্ব করা, চিরকুট চালাচালি এগুলোই করতাম। তো এইসব কারণে মনে করতো যে আমার সাথে মিশলে তার জীবন বিপন্ন হবে। আমার ধারণা এইসব কারণে আজীবন ক্লাস ফ্রেন্ড যারা রমণী কুলের, তারা আমাকে অ্যাভয়েড করে গেছেন এবং এই দুঃখ আমার আজীবন থাকবে, নিজেকে বঞ্চিত একজন মানব সন্তান বলে মনে হচ্ছে। এটা কোন প্রসঙ্গে যেন বললাম, আচ্ছা, পুষ্পিতার SMS পড়ে, সেই পুষ্পিতার পূজার দাওয়াতে সবাই ছিল, আমি ছিলাম না। আজ হাই রুবি রায়, আজ হাই পুষ্পিতা রায়, ডেকে বলো আমারে তোমাকে কোথায় যেন দেখেছি। সে যাই হোক, দুঃখের কথা রাখি, আমি পরের SMS এ যাই। পুষ্পিতার পরে আমাকে SMS পাঠিয়েছেন সাইফুল। এরপরে আমাকে লিখেছেন, সাইফুলের SMSটা অনেয়ারে পড়া যাচ্ছে না কারণ আপনি যে ধারণা করেছেন এই ধারণা ভুল, এরকম কেউ নেই। এরপরে আমাকে লিখেছেন ফ্লয়ডিয়ান, হ্যাপি বার্থডে টু মাই ফেভারিট ড্রিমস অ্যাভিনিউ, রিকলের এতটা ভালোবাসি গানটা শুনতে চাচ্ছেন। নির্জন আমাকে অসাধারণ একটা SMS করেছেন। এরকম SMS আমি আমার প্রায় বলা যায় যে 8-9 বছরের আর যে ক্যারিয়ারে কখনো পাইনি। খুবই তাৎপর্যপূর্ণ SMS এবং আমার কাছে মনে হয় এই প্রশ্নটা যুগে যুগে মানুষ করে আসছে নিজের কাছে, পরম স্রষ্টার কাছে হয়তো মাঝে মাঝে, এবং মহাকালের কাছে, শাশ্বত চিরন্তন সত্তার কাছে, এবং আমার মনে হয় এই প্রশ্নের উত্তর কখনো পায়নি কেউ এবং খুঁজেও পায়নি। স্পেশালি হৃদয়ে যখন ভাবাবেগ আসে, প্রবল অনুরাগ জন্মায় যখন কারো জন্য, তখন এই প্রশ্নটা আরো বেশি করে ঘুরপাক খায় যখন আপনি কিছু লিখতে যাবেন। এবং নির্জনের SMSটা হচ্ছে দুটো শব্দে, কি লিখবো। অসাধারণ একটা SMS এবং এটাই আমার কাছে মনে হয় পৃথিবীর বহুল উচ্চারিত, বহুল প্রচারিত একটা প্রশ্নগুলোর একটা, কি লিখবো। যখন আমাদের অনেক কিছু লেখার থাকে, কাগজ কলম হাতে নিলে এই প্রশ্নটাই ঘুরে ফিরে মাথায় আসে, কি লিখবো। এবং সিনেমার কথা আজকে শুরুতে বলেছিলাম যে ওই যে নায়ক নায়িকার কখনো জন্মদিন মনে থাকে না, তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সারপ্রাইজ দিয়ে তাকে মনে করে দেয় আজকে তোমার জন্মদিন। কি বলবো, আমার একদম মনে ছিল না। তো ওরকম আরেকটা সিনেমার খুব কমন একটা জিনিস বলে, যেটা ছোটবেলা থেকে দেখে আমাদের মাথায় ঢুকে গেছে, সেটা হচ্ছে যে নায়ক নায়িকা চিঠি লিখছে কিন্তু কিছুতেই তার চিঠিটা মন মতো হচ্ছে না, একদম দুমড়ে মুচড়ে কাগজ দলামুচি করে ছুঁড়ে ফেলছে এবং পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে কাগজের স্তূপে, কিন্তু কোনোভাবেই মনোপুত হচ্ছে না, শেষ পর্যন্ত কোনো চিঠি লেখা হচ্ছে না। এটা একটা কমন দৃশ্য, বলেন আপনি দেখেন এরকম দৃশ্য। সর্বশেষ আমি দেখেছি লা লা ল্যান্ড সিনেমাতে, অবশ্যই সেটা প্রেমিক প্রেমিকার চিঠি না, ওখানে ছিল যে নায়িকা এমা স্টোন, স্ক্রিপ্ট, সে একজন ভালো স্ক্রিপ্ট লেখে, তো নিজের মঞ্চ অভিনয়ের জন্য নিজেই সে একটি স্ক্রিপ্ট লেখে, কিন্তু স্ক্রিপ্টটা মনের মতো হচ্ছে না। তো এইরকম কাগজের ফেলে দেওয়া কাগজের স্তূপে তার ঘর ভর্তি হয়ে যায়। এমা স্টোনের কথা আরেকবার মনে পড়ে যায় এই মহান দিনে। সে যাই হোক, এমা স্টোন কনফার্ম অস্কার পাবে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অস্কারের প্রেডিকশন করেছিলাম কোন একটা শোতে, সবগুলোই ঠিক থাকবে, একটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে যে শ্রেষ্ঠ বিদেশি ভাষার সিনেমা অথবা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম আমি বলেছিলাম বোধহয় ম্যান কল্ড ওভ, যেটা হচ্ছে নরওয়ের সিনেমা, সেটা পাবে। এই ধারণা থেকে আমি সরে এসেছি। আমার ধারণা টনি আর্ডম্যান এবারের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের অস্কার পাবে। জার্মানির একটা সিনেমা, অসাধারণ সিনেমা, টনি আর্ডম্যান। এবং এটা এতই অসাধারণ, এটা বের হয়েছে মাত্র কিছুদিন আগে, কিন্তু এর মধ্যেই হলিউড বিষয়টাকে খেয়ে নিয়েছে এবং তারা এটার একটা রিমেক করবে। এবং এই রিমেকে কে অভিনয় করতে যাচ্ছেন শুনলে অবাক হবেন এবং সারপ্রাইজ হবেন এবং খুশি হবেন যারা জ্যাক নিকলসনের ফ্যান। টনি আর্ডম্যানের ভূমিকাতে জ্যাক নিকলসন অভিনয় করবেন হলিউড রিমেক যেটা হচ্ছে, এবং প্রায় 1 যুগ পরে জ্যাক নিকলসন সিনেমাতে ব্যাক করলেন এবং আমি তার ভয়াবহ রকমের ভক্ত। 3 বার অস্কার জয়ী অভিনেতা, দুর্দান্ত অভিনয় করেন। যদি আপনি প্রমাণ চান দেখতে পারেন ওয়ান ফ্লু ওভার কুকুজ নেস্ট, তারপরে হচ্ছে আপনার দ্য ডিপার্টেড, এই সিনেমাগুলোতে দেখতে পারেন অ্যাজ গুড অ্যাজ ইট গেটস,
অসাধারণ সব সিনেমা এবং অসাধারণ তার অভিনয়। তারপরে দ্য শাইনিং, সেই বিখ্যাত হরর মুভি স্ট্যানলি কুব্রিকের। তো জ্যাক নিকলসনের অভিনয় নিয়ে আসলে কিছু বলার নাই, কোনো কথা হবে না, শুধু আওয়াজ হবে। সো তিনি বহুদিন সিনেমা থেকে দূরে ছিলেন। অবশেষে তিনি বোধহয় দ্য ডিপার্টেডের পরে সম্ভবত আর কোনো সিনেমা তিনি করেননি। তো অবশেষে আবার এই টনি ইয়ার্ডম্যানের হলিউড রিমেক দিয়ে আবার তিনি রূপালী পর্দায় ফিরছেন। তো জন কি লিখবেন? দ্যাটস এ ভেরি টাফ কোয়েশ্চেন, আই ক্যান অ্যান্সার দিস অ্যাকচুয়ালি। দুষ্টুমণি আমাকে জানিয়েছেন যে আমার দেয়া তোমার নামখানি যখন তুমি উচ্চারণ করো কোনো নামহীন কবিতার মাঝে, মনে হয় যেন আমি এখনো মিশে আছি তোমার ভাবনায় প্রিয়তম। ওরে বাবারি। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে ইভেন দো ইউর ইন ফ্রন্ট অফ মি বাট স্টিল দেয়ার ইজ এ ডিস্টেন্স বিটুইন আস, দেয়ার আর অনলি টিয়ার্স টু ড্রিঙ্ক, দেয়ার আর অনলি টিয়ার্স টু ড্রিঙ্ক। খুবই স্যাডিস্টিক কথা মনে হচ্ছে আর কি, দেয়ার আর অনলি টিয়ার্স টু ড্রিঙ্ক, বাট ইটস ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং। একটা কবিতা হলে কেমন হয় বিষয়টা? আমার মনে হয় মন্দ হয় না। তবে আরেকজন বোধ হয় রাগ করছে, অনেকক্ষণ ধরে তার সাথে কথাটা তো হচ্ছে না। আচ্ছা, তুমি কি কবিতা পছন্দ করো? ওই বাবুদের ডাল পুকুরে হাবুদের তাল পুকুরে এই টাইপ কবিতা না? আই মিন আরেকটু হয়তো গভীরতার কবিতা। তার মানে ওই কবিতাকে আমি ছোট করছি না, ওই কবিতাটা অবশ্যই অনেক সুইট, ছোটবেলা আমাদের স্মৃতিবিজড়িত একটা কবিতা। একটা তাহলে পড়ি। যদি কবিতা প্রেমিক নাও হও সন্দেহ নেই, মাঝে মাঝে শুনে দেখতে পারো, আমরা তো অনেক সময় অনেক কিছু নতুন ট্রাই করি, তাই না? আচ্ছা, কবিতা কোথায় পাবো এখন? আজকে বইমেলায় গিয়েছিলাম, তো ওখান থেকে একটা বই কিনলাম। এটা হচ্ছে আমার কাছে খুব ভালো মনে হয়েছে কবিতাটা এই জন্য। তুমি কি শক্তি চট্টোপাধ্যায়ের নাম শুনেছ? না শোনারই কথা, যেহেতু কবিতা ওইভাবে শোনো না বলেছ। সো শক্তি চট্টোপাধ্যায় একজন অসাধারণ কবি, ওপার বাংলার। তো উনি একটা বই বের করেছিলেন সম্ভবত 1969-এর দিকে, আমি একটু বইটা যদি আমার হাতে একটু শিওর হয়নি, হ্যাঁ 1969-এ বের করেছিলেন। পরবর্তীতে সেটা রিপ্রিন্ট হয়েছে। তো 1969-এ ওনার কাছে মনে হয়েছে যে এই বাংলাদেশের পূর্ব বাংলা, ওই সময় তো পূর্ব বাংলাদেশ ছিল, যারা ভালো করছেন তাদের কবিতাগুলো নিয়ে একটা কালেকশন করলে, এবং এটা সম্পূর্ণ তার পছন্দ। এবং আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য যে শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে একজন দারুণ কবি, তার পছন্দের প্রিয় কবি তা কোনগুলো বা কোন কোন কবির কবিতা, এই কালেকশনটা অবশ্যই একটা সংগ্রহে রাখার মতো। তো চোখে পড়লো, ব্যাস নিয়ে নিলাম। এটার নাম পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবিতা। তো সেখান থেকে একটা কবিতা পড়ি। তুমি যদি ভাবতে চাও ভাবতে পারো, এটা তোমাকে ডেডিকেট করা, বাট আমার মনে হয় ব্যাপারটা সেরকম না, বাট ভেবে নিতে পারো, মন্দ নয়। এটা হচ্ছে শামসুর রহমানের কবিতা। ছিল সেও ধুলো নিঃসঙ্গ পথে, ছিল কোলাহলে সমর্পিতা চিরদিন। দেখি তাকে চেয়েছিল বলে সোনার শরীর নিয়ে ব্যর্থ হলো নারী। ডুবিয়ে পায়ের পাতা সহচরী শাড়ি ডুবিয়ে নিঃসঙ্গ জলে নামলো যখন, ঝাপসা চোখ মেঘ হলো মন। অত শান্ত জলের কুহকে তার সমাজ সংসার হবে লীন। কেউ তাকে বলেনি সেদিন। মাচায় অর্পিতা লতা জানে যার প্রীত পরিচয়, ভুলব কি তার নাম? দূরে কাছে একই হাওয়া বয়। প্রসারিত ধুলো নিঃসঙ্গ পথরেখা, কাকে দেখে ঘুরে ঘুরে উঠোনে কুকুর কাঁদে একা। খাঁচায় পাহাড়ি পাখি, সেও যেতে চায় অজানা কোথায়। গাছে গাছে মূর্ত ভাষা, পৃথিবীর সমস্ত আকাশে বেলা পড়ে আসে। কেমন লাগলো তোমার বন্ধুরা? আচ্ছা, আরো কয়েকটা পড়বো আজকে। আমার বন্ধুরা আবার প্রায়ই আমাকে খুব বেশি চাপাচাপি করে SMS করে মাঝে মাঝে যে কবিতা আরো বেশি কেন পড়ি না, সেজন্য পড়তে হবে। আশা করি তোমার ভালো লাগবে। হয়তো এমন হতে পারে যে আজকে শো শুনে তুমি কবিতা প্রেমিকা বা কবিতা প্রেমিক যাই বলি না কেন সেটা হয়ে যাচ্ছ। আর অবশ্য বিনিময়ে একটা জিনিস তোমার কাছে চাইবো, অলরেডি আমি যেটার ফ্যান হয়ে গেছি, প্রত্যেকটা কবিতার পরে একবার করে সেই বৃষ্টির ঝিনির মতো করে হাসি। হ্যাঁ, যদি এই দাম দিতে রাজি থাকো তাহলে আজকে অনেকগুলো কবিতা পড়বো। আচ্ছা, SMS করে নিয়মটা আরেকটু সবাইকে মনে করে দিই, তুমিও শোনো যদি করতে চাও। যদি আমাকে কিছু লিখতে চান, যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চান, যে কোনো কবিতার জন্য বা যে কোনো কিছুর জন্য, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাতে হবে যে নম্বরে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। একটা সার্ভিস গার্ডেনের গান শুনবো। আমাকে মনে হয় সাইফুল একটা সার্ভিস গার্ডেনের গানের জন্য রিকোয়েস্ট করেছিলেন। সো একটু পরে ফিরছি, সাথেই থাকতে হবে, তুমিও থাকো।
কিছুই শুনলাম। কবিতা কেমন লাগছে? ভালো, অল্প ভালো না বেশি ভালো? ওকে, পার্সোনালি ওভাবে শোনানোর কিছু নাই, কারণ আমি অত ভালো এমন কিছু পড়িও না। আমি জাস্ট যেটা হয় যে যাতে কবিতার প্রতি ইন্সপায়ার্ড হয় বা আমার বন্ধুরা যারা শোনে আমার রেডিওতে আমার সাথে থাকে, সেজন্য জাস্ট কিছু কবিতা পড়ে। এগুলো আবৃত্তি বলা ভুল বলা হবে এমন কিছুই না। ওকে, থ্যাংক ইউ। বাট ওইভাবে আমি জানি না তোমাকে শোনাতে পারবো কিনা, বাট তুমি যদি খুব বেশি শুনতে ইচ্ছে হয়, যেহেতু বলছো যে ফার্স্ট টাইম শুনে ভালো লাগছে, তুমি না হয় ড্রিমস অ্যাভিনিউ শোনো। প্রত্যেক শুক্রবার তো বললামই এই সময় পাবে, রাত 11টা থেকে 2টা পর্যন্ত 88.4 রেডিও আমার। তো আশা করি এক এক দিন এক এক কবির কবিতা হয়তো শুনতে পারবে। আর মাঝে মাঝে ভ্যারিয়েশনও থাকে, সবসময় যে রোমান্টিক কবিতা পড়ি এমন না, মাঝে মাঝে আরও অনেক হয়তো অন্যান্য বিভিন্ন থিমের উপরে কবিতা হয়, যেমন আজকে হয়তো এরকম থাকবে। তো সেগুলো শুনে দেখতে পারো, হয়তো ভালো লাগবে নাও লাগতে পারে। আর ওকে, যাই হোক, আপাতত একটু বন্ধুদের সাথে কথা বলে আসি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম আমরা একটু আগে যে গানটা, সেটা হচ্ছে কার গান আমরা শুনলাম একটু আগে, চলুন আমরা জেনে আসি। এবং অবশ্যই জানতে হবে, একটু আগে শুনলাম অর্থহীনের গান আনমনে 2, এবং তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে সার্ভিস গার্ডেনের গান টু দ্য মুন অ্যান্ড ব্যাক। তো আমরা কিন্তু এখন প্রায় 1 ঘন্টা 6 মিনিট পার হয়ে এসেছি, এবং আজকে একটু স্পেশাল একটা শো, মানে শো স্পেশাল না হলেও অকেশনটা স্পেশাল। সেটা হচ্ছে এই অর্থে যে 2011 সালের 11ই ফেব্রুয়ারি আমাদের ড্রিমস অ্যাভিনিউ যাত্রা শুরু হয়েছিল, সেই অর্থে প্রায় 6 বছর হয়ে গেল। এবং এটা একটা অবশ্যই আনন্দের একটা মুহূর্ত, এবং এতে আর কিছু হোক বা না হোক, পৃথিবীর অন্য কোনো কিছু আসুক বা নাই আসুক, আমি ব্যাপক এক্সাইটেড ফিল করছি। এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার যে 6 বছর হয়ে গেল, অ্যান্ড ইটস লাইক বার্থডে ইজ অলওয়েজ সুইট। আমরা আজকে অবশ্যই আরও কিছু কবিতা পড়বো। আর অর্চি আমাকে জানিয়েছেন জেইউ থেকে, জাহাঙ্গীরনগর থেকে। আচ্ছা, পুষ্পিতা নামের একজন ক্লাসমেটের কথা বলেছেন। আজকে দেখি সব আমার ক্লাসমেট যারা যারা ছিলেন এই নামের SMS পাচ্ছি। অর্চি নামের আমার একজন ক্লাসমেট ছিলেন জাহাঙ্গীরনগরে। আপনিও জাহাঙ্গীরনগর অর্চি, আমি জানি না সেই অর্চি কিনা। তো অর্চি আমাকে জানিয়েছে যে হি স্মাইলড, হি স্পোক অ্যান্ড আই বিলিভড বাই এভরি ওয়ার্ড অ্যান্ড স্মাইল ডিসিভড, বাট লেট নট দিস লাস্ট উইশ বি ভেইন, ডিসিভ মি ওয়ান্স অ্যাগেইন। খুবই ইন্টারেস্টিং SMS, তাই না? মানে একজন নিজে থেকে সাত করে বলছেন যে বাট লেট নট দিস লাস্ট উইশ বি ভেইন, ডিসিভ মি ওয়ান্স অ্যাগেইন। কলিকা চাকমা নতুন বন্ধু, স্বাগতম বন্ধু আমাকে জানিয়েছেন। আরও অনেকেই ঐশী রামপুরা থেকে জানিয়েছেন বইমেলার কথা, ভালো লাগলো শুনে। আর একা আমাকে প্রচণ্ড আবার একটা রাত নাকি আজকে। কালকে আমরা গভীর রাতে বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় রাত 3টা-4টার দিকে, এবং বাসায় ফিরতে ফিরতে প্রায় 7টা। ওই বাইরেই ছিলাম, গাজীপুরের কালীগঞ্জের দিকে গিয়েছিলাম আমরা। তো রাস্তার একপাশে ঘোলাটে পাণ্ডুর বর্ণে, এবং সাহিত্যের ভাষায়, কবিদের ভাষায় এটাকে বলা হয় বোধহয় পাণ্ডুর বর্ণের চাঁদ। তো পাণ্ডুর বর্ণের চাঁদ ছিল আকাশে, এবং তার একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এটা মানে অন্যরকম একটা ফিল ছিল ওই পাণ্ডুর বর্ণ চাঁদের। ইশরাত খোঁচা দিচ্ছেন দিন, ভালো খোঁচা দেওয়া ভালো, মাঝে মাঝে হজম করা আরও ভালো। আর এখন একটা কবিতা পড়ি। কবিতাটার নাম হচ্ছে সিম্ফনি, আল মাহমুদের কবিতা এটা। তুমিও শুনে দেখো, হয়তো ভালো লাগতে পারে। সিম্ফনি। ভেবেছি তো অন্ধকারে আমি হব রাতের পুরুত, আদিম মন্দিরে একা তুমি এসো নগ্নতার দেবী, মগ্নতার অন্ধকারে আমি যার একমাত্র সেবী, ধূপের গন্ধের স্বাদ দেবে এনে এখন যে দূত, সে তো শুধু গন্ধবহ পৃথিবীর পুষ্পময় মাস, পুরনো মদের গন্ধে ভরা যার রাতের বাতাস, অসহ্য আনন্দ হেনে তোমাকেই করে যে নিখুঁত, অথবা হৃদয়ে ঢালে যন্ত্রণার করুণ নির্যাস। শুরু হোক স্তোত্রপাঠ গন্ধবতী তোমার সুনামে, পিতাব ধোয়ার তলে ডুবে যাক মন্দির দেহলি, শঙ্খ মাজা স্তন দুটি মনে হবে শ্বেতপদ্মকলি, লজ্জায় বিমর্ষ মন ঢেকে যাবে ক্রিসেন্থিমামে, অথবা রক্তের নিচে শুরু হবে সিম্ফনির সুর, বৃষ্টির শব্দের মতো মনে হবে তোমার নূপুর। দারুণ কবিতা না? এত কবিতা পড়ছি, এত SMS, এত কিছু হচ্ছে, তারপরেও তোমার কিছু লিখতে ইচ্ছে হচ্ছে না? শুধু কথা বলেই হবে? কোনো কিছু লেখার ইচ্ছে নেই? তারপরেও যদি লিখতে চাও লিখতে পারো, সব বন্ধুরা যেভাবে লেখে। প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাতে হবে যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আচ্ছা, এই গান নিয়ে সব গান ভালো লাগছে না,
এটা খুবই স্বাভাবিক। এমন কোন লিসনার আমার মনে হয় বা আমার সাথে এই মুহূর্তে নেই যে সব গান যার ভালো লাগে। কেউ হচ্ছে খুব সফট মিউজিক পছন্দ করে, তুমি কোনটা করো? সফট মিউজিক বেশি ভালো লাগে, হার্ড রক, হেভি মেটাল এগুলো পছন্দ না। যেটা হয় আসলে কেউ সফট মিউজিক চায়, কেউ চায় হেভি মেটাল, কেউ চায় অল্টারনেটিভ। তো এক একজনের চয়েস এক এক রকম। আমি চেষ্টা করি কম বেশি সবারটাই একটু কম বেশি রাখতে, এবং সব ধরনের গানই যেন থাকে, এবং আমার পছন্দের থাকে, বন্ধুদের পছন্দেরও থাকে। এক কাজ করলে কেমন হয়, এখন যে গানটা প্লে করবে এটা না হয় তোমার পছন্দেতেই, কী গান হতে পারে সেটা? যে কোনো গান, তোমার চয়েস। রবীন্দ্রসঙ্গীত, অসাধারণ। মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছিল যেরকম একটা চয়েসই শুনবো, তোমার সাথে যায় ডেফিনেটলি। আচ্ছা, তাহলে রবীন্দ্রসঙ্গীত একটা ডিফারেন্ট কম্পোজিশন একটা গান শোনাই, দেখো ভালো লাগে কিনা। আবার এটা ভেবে বসো না যে গানের কথাগুলো তোমার জন্য, এরকম কিছু আমি মিন করছি না, ইটস জাস্ট এ সং, ওকে? তাহলে একটু পরে ফিরছি, সাথেই থাকো, বন্ধুরাও থাকবে, আর শুনে আসি গানটা। তোমার চোখের রং, তোমার চোখের রঙকে আমি কোত্থেকে জানবো? আর চুপ, কবিতা শোনো। অসহ ক্লান্তির মেঘ এই ছোট ঘরের আকাশে নেমেছে অনেক আগে অন্ধকার শীর্ণ পিল সুজে। পিশাচি খেলায় মত্ত সহস্র কীটেরা নেবে খুঁজে মহাজীবনের উৎস যত। অনিকেত ভ্রান্তি চারপাশে কেঁদেছি দ্বিতীয় আমি, তারই শহরে কেঁপে কেঁপে ভাসে ঘরময়। পৃথিবীর রংধনু হলদে সবুজে আবার কি রাখবো না বিবর্ণ দেহকে? চোখ বুজে বলেছি অনেকবার, নিও নাকো মৃত্যুর প্রবাসে, এখনো অনেক বাকি জীবনের। দিও না মিশিয়ে শূন্যতার একাকিত্বে, তৃপ্তিতে হৃদয় ভরে টেনে নিতে দাও পরিপূর্ণ নিঃশ্বাসের বায়ু, দাও জেনে নিতে সূর্যের কেন্দ্রকে। আশ্চর্য, মহিলা কোনো নিয়ে নিঃসঙ্গ শিথিল হাত বলতো যদি স্তরে স্তরে সাজানো নিস্তেজ রক্ত, সঙ্গোপনে যেমন লুকিয়ে থাকে অগণ্য তারারা, আর যায় সহজে হারিয়ে বিস্ময়ে আবেগের প্রেমে গধূলির নদীর ভেতরে শুভ্র তুষারের মতো লীন হয় শান্তির অতলে যদি তার তনুর সমুদ্রে। এত ক্ষয়ে ক্ষয়ে গেলে কবে ভুলে গেছো সূর্যের সঙ্গীত? আবার যে ভোর হবে, দেখো না কি উত্তরের নীলাকাশে শুভ্র শুকতারা জলে। আরোগ্যের রক্তমায়া ছড়িয়ে সে রাত্রির প্রসূতি রাখবে ঠোঁট হলদে হাতে, চোখে তীব্র আলোকের দ্যুতি। সো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনার সাথে আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবে। এটা হলো জিয়া হায়দারের কবিতা ছিল একটা, সেই বই থেকে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কালেকশন। এবং শক্তি চট্টোপাধ্যায়ের কাছে 1969 সালে যেটা মনে হয়েছিল যে এই বাংলাদেশের বেশ কিছু ভালো কবির বেশ কিছু ভালো ভালো কবিতার একটা কালেকশন বের করলে কেমন হয়, এবং তার সম্পূর্ণ তার বলা যাচ্ছে যে ব্যক্তিগত পছন্দে। তো একজন ভালো কবির ব্যক্তিগত পছন্দটা কেমন এটা জানতে নিশ্চয়ই আমাদের খুব কৌতূহল হয়। তো সেই বই থেকে আজকের কবিতাগুলো পড়ছি। এটা ছিল জিয়া হায়দারের। আর একটু আগে আমরা শুনছিলাম মাইলসের একটা গান নীল নয়ন। এটা ছিল প্রয়াস অ্যালবামে 1997 সালে বেরিয়েছিল। এই প্রয়াস অ্যালবামটা নিয়ে দুটো কথা না বললেই না। সেটা হচ্ছে যে প্রয়াসটা আসলে একটু ভিন্নধর্মী ছিল, যে কারণে অ্যালবামের নাম প্রয়াস। এবং একটা ডিফারেন্ট কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে দুটো মাত্র, ওই সময় তো সিডি যুগ ছিল না, ক্যাসেটের যুগ, দুটো মাত্র গান বের হয়েছিল। সাধারণত ওই সময়টাতে ট্রেন থাকতো 12টা, অ্যাটলিস্ট নিদের পক্ষে 10টা গান থাকতো অন্তত একটা ক্যাসেটে। তো মাত্র দুটো গান নিয়ে যে একটা অ্যালবাম করা যায়, এটা একটা ওই সময় বেশ সাহসী পদক্ষেপ ছিল, কারণ মানুষজন কিনবে কিনা, তা হচ্ছে যে টাকা দিয়ে 35 টাকা করে ওই সময় ক্যাসেট কিনতে হতো। তো যে টাকা দিয়ে 12টা গান আমি পাচ্ছি, সেই টাকা দিয়ে আমি দুটো গান কেন কিনবো? তো এরকম একটা ব্যাপক একটা চ্যালেঞ্জের মতো ছিল বিষয়টা, যে দুটো গান নিয়ে একটা অ্যালবাম, যেটাকে দুই সাইডে, এক সাইডে একটা ছিল, প্রথম সাইডে ছিল তোমার আশায়, আর পরের গান দ্বিতীয় সাইডে ছিল এই গানটা নীল নয়ন। এবং দুটো গানই একটু বড় এক্সটেন্ডেড ছিল, 7.5 মিনিটের মতো লেংথ ছিল দুটো গানেরই। এবং স্প্যানিশ ডান্স ফরম্যাটে গান দুটো করা হয়েছে, এবং দুটো গানই তারা ওই বিষয়টা মাথায় রেখেছে। স্পেশালি স্প্যানিশ আমি একটা জিনিস আপনাকে বলি, যদি মিশন ইম্পসিবল 2 মুভিটা দেখে থাকেন, ওইখানে দেখবেন যে সেভিলে একটা প্রোগ্রাম হয় একদম সিনেমা শুরুতেই,
ব্যাপক গিটারের কাজ, ব্যাপক মিউজিক, ফেস্টিভ মুড এবং সেরকম নাচ সাথে, তো ওটার সাথে কিছুটা মিল পাবেন। তো স্প্যানিশ ডান্স ফর্মেটে এই দুটো গান করা হয়েছিল এবং ওই অ্যালবামটা বেশ সারা জাগিয়েছিল, এটা বলতেই হয়, এবং প্রয়াস সফল হয়েছিল নিশ্চয়ই। আমরা এরকম ভিন্নধর্মী প্রয়াসকে সবসময় যুগে যুগে স্বাগত জানাবো। এবং এই মুহূর্তে কিছু SMS পড়বো না আপাতত, কারণ এই মুহূর্তে সময় হয়ে গেছে FM লাইব্রেরি। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেটার আমি তীব্র নিন্দা জানাবো। আমি যখন FM লাইব্রেরি করি না অনেকদিন, তখন সবাই ব্যাপক SMS করেন, পচা টমেটো, ডিম সবকিছু ছুঁড়ে মারা শুরু হয় আমার দিকে। কিন্তু যখন আমি রেগুলার করি তখন এটা নিয়ে কোনো সারা শব্দ নেই। মানে এটা হচ্ছে এই হবার কথা ছিল, আর এমন কি, এজন্য তোকে কেন সাধুবাদ জানাবো রে শয়তান, পাষণ্ড পামর, এরকম একটা বিষয় আর কি। তো সে যাই হোক, এই নিয়ে আমার আক্ষেপ নেই। আমি আজকের FM লাইব্রেরিতে সরাসরি চলে যাচ্ছি। আমি মাত্র কিছুদিন আগে গল্পটা পড়েছি। বড় গল্প বলা যায়, ছোট গল্প না, এটা বড় গল্প, সৈয়দ শামসুল হকের। গল্পটার নাম হচ্ছে জনক ও কালো কফি। ইন্টারেস্টিং নাম শুনে আসলে প্রথমে বেশ একটা উৎসাহ জাগে, যে জনক ও কালো কফি। এটা ছিল রক্তগোলাপ বইয়ে। 1963 সালে সৈয়দ শামসুল হকের একটা বই বের হয় রক্তগোলাপ নামে, এবং সেখানে মূল টাইটেল গল্প যেটা রক্তগোলাপ, প্রথম গল্প বইয়ের 3টা গল্প, একটা হচ্ছে রক্তগোলাপ, একটা হচ্ছে দ্বিতীয় গল্প এটা জনক ও কালো কফি, এবং তৃতীয়টা ছিল কয়েকটি মানুষের সোনালী যৌবন। এই নামটা কিন্তু সুন্দর, তাই না? কয়েকটি মানুষের সোনালী যৌবন। যদিও ওই গল্পটা আমার ভালো লাগেনি, নামটা অনেক সুন্দর। রক্তগোলাপটা ওই সময় 1963 যখন বের হয়েছিল ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেক জনপ্রিয় হয় সময়টাতে। এবং তবে আমার কাছে অতটা ভালো লাগেনি, মোটামুটি খারাপ না, তবে অসাধারণ মনে হয়নি। কিন্তু দ্বিতীয় গল্প, যেটা নিয়ে খুব বেশি ওই সময় সারা শব্দ হয়নি, এটা আমার কাছে ব্যাপক দুর্দান্ত লেগেছে, জনক ও কালো কফি। তো সেই গল্পটা আজকে আমি একটু রিভিউ করি। এটা সম্ভবত 1964 সালের দিকে লেখা, জনক ও কালো কফি গল্পটা। এই গল্পে হচ্ছে মুশতাক নামের একজন মানুষকে নিয়ে আসলে গল্পটা, এবং গল্পের শুরুটা অনেক খুব দারুণ একটা মিষ্টি প্রেমের গল্প এগোতে থাকে নিশাতের সাথে মুশতাকের। এবং মুশতাক মানুষটার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই। সে ছোটবেলায় তার একদম ছোটবেলায় জন্মের পরপরই বাবাকে হারায়, এবং যেহেতু ওই সময়টাতে তার মায়ের বয়স অনেক কম ছিল, এবং তিনি বেশ সুন্দরী আকর্ষণীয় একজন মহিলা ছিলেন, তো বাধ্য হয়ে, এবং দরিদ্র ঘরে ছিলেন, বাধ্য হয়ে সামাজিকতার চাপে প্রেক্ষিতে এবং জীবনযাপনের দায়ে বলা যাচ্ছে তাকে দ্বিতীয় বিবাহ করতে হয়েছিল। এবং দ্বিতীয় বিবাহ করার পরে সেই সংসারে এই ছোট্ট মুশতাকের আর জায়গা হয়নি, এবং চাচারাও যেহেতু দরিদ্র ছিলেন, তারাই কষ্ট হবার পরেও মুশতাককে নিয়ে আসেন এবং কোনো মতে পড়াশোনা, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করান। তারপরে মুশতাক হচ্ছে নিজের কষ্টে, চেষ্টায়, অনেক কষ্টে পড়াশোনা করে টোরে কোনো একটা চাকরি পায়। তো সেই অবস্থায় বলা যাচ্ছে যে একদম পুরো স্ট্রাগলে ভরা একটা জীবন মুশতাকের। আর মায়ের সাথে তার সেই যে বিয়ের পরে আরেক সংসারে চলে গেলেন, দ্বিতীয় সংসারে, তারপর থেকে আর মুশতাকের তার সাথে আর দেখা নেই, এবং তাও প্রায় 26 বছর হয়ে গেছে। তো বাবাকে তো জন্মের পরই হারালো, আর মায়ের সাথে 26 বছর ধরে দেখা হয় না, এমন একটা অবস্থা। তো এর মধ্যে নিশাতের সাথে তার পরিচয় হয় এই অবস্থায়, এবং নিশাতের সাথে পরিচয় হওয়ার পরে অ্যাকচুয়ালি তার জীবনে একটা বেশ বড় একটা বদল আসে, এবং জীবনটাকে হঠাৎ করে তার অনেক, ওই যে জীবনানন্দের ভাষায়, পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়, এরকম খুব সুন্দর একটা জীবনকে অনেক সুন্দর কিছু একটা বলে তার মনে হতে থাকে নিশাতের পরিচয় পর থেকে। এবং তখন তার মনে অনেক রঙিন স্বপ্ন জাগে, যে একটা সময় সারাটা জীবনে তার বঞ্চনায়, দুঃখে, দারিদ্র্যে, কষ্টে এবং হতাশার ভেতরে কেটেছে, এবং স্বপ্ন বলে যে কিছু আছে বা স্বপ্ন পূরণ বলে যে কিছু আছে, এরকম কোনো কিছুর অস্তিত্ব বা নিজের ভেতরে সে কখনো অনুভব করেনি। কিন্তু এই প্রথম একজন মায়াবী নারী তাকে পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ যখন বানিয়ে দেয়, তখন সে তাকে নিয়ে আরেকটা মায়াবী ভবিষ্যতের স্বপ্ন দেখে। এবং আমার গলাটা খুবই বিব্রতকর অবস্থায় ফেলছে, আমি দুঃখিত। সে যাই হোক, তো তারপর থেকে সে তখন সিদ্ধান্ত নেয় সে আরো পড়াশোনা করবে, এবং তখন সে রাতের বেলাতে ল পড়ার জন্য ল স্কুলে ভর্তি হয়, এবং অনেক কষ্ট করে সেখানে এসে সেটা কমপ্লিট করে অবশেষে একজন সিনিয়র নাম করা এবং খুব পসার আছে এরকম একজন অ্যাডভোকেটের শিক্ষানবিশ সহকারী হিসেবে যোগদান করে, এবং বেশ ভালোই করতে থাকে। বলা যাচ্ছে যে বেশ প্রমিসিং ক্যারিয়ার তারও ভবিষ্যতে অপেক্ষা করছে, এরকম একটা ধারণা আমরা পাই, এবং ভবিষ্যতে অনেক ভালো তার পসার হবে, হাত যশ হবে, এরকম একটা স্বপ্ন সে দেখে। এবং ঠিক তখন নিশাতের আরেকটা জিনিস আমি খুব বলি, যেটা আমার ভালো লেগেছে, যে এই সময় ঢাকার সাথে ওটা মিলবে না, এটা 1964 সালের দিকে লেখা, আমি আগে বলেছি 63 বা 64-তে। তো ওই সময়টাতে এখন যেটা আমরা মোহাম্মদপুর বলি, ওই গল্পের ভেতরে বর্ণনা শুনে মনে হয় যে ওই সময়টাতে এটা ছিল একেবারে রিমোট একটা এরিয়া, এবং মূল ঢাকা এটাকে বলা যেত না, এবং অনেক মাটির রাস্তা, ধুলোড়া পথ,
সেখান দিয়ে বেবি স্কুটার যেগুলো ছিল ওই সময়টাতে সেইগুলো দিয়ে কিছুটা দূর গিয়ে তারপরে রিক্সায় করে ডোবার পাশ দিয়ে কাদায় ভরা রাস্তা এগুলো পার হয়ে তারপরে মাটির রাস্তা পার হয়ে অনেক দূরে যেতে হতো, এরকম একটা ব্যাপার ছিল মোহাম্মদপুরে বর্ডনায়, যেটা এখন আমাদের কাছে নিশ্চয়ই হাস্যকর মনে হবে। তো সেই রকম সব পথ ভেঙে মাঝে মাঝে যেত সপ্তাহে 2 দিন, কারণ ওই 2 দিন নিশাত আবার একটা স্কুলে পড়ায়, তো ওই 2 দিন বোধহয় নিশাতের স্কুল আগে ছুটি হয়, যার জন্য নিশাত বের হতে পারে। তো ওই সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার এরকম 2 দিন ফিক্স করে থাকে, ওই 2 দিন তাদের দেখা হয়। তো সেই এরকম সময়টাতে সে এরকম বিভিন্ন রকম কায়দা কানুন করে বেবিতে করে হেঁটে সবকিছু করে সেই মোহাম্মদপুরে নিশাতের ওখানে গিয়ে, এবং তাদের বাসার সামনে এসে দাঁড়াবে না, ওই সময় তো অনেক কনজারভেটিভ ছিল সময়, আরও চায়ের দোকানে একটু অপেক্ষা করতে একটু বাসা থেকে সামনে, এবং এদিক ওদিক বারবার তাকাতো কখন নিশাত আসবে। সেই বাতাসে তার আঁচল এলো চুল উড়িয়ে এবং তার হৃদয়টা হয়তো একটু দুলিয়ে তার সাথে এই মুহূর্তটার জন্য সে সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতো, সেই প্রহরটা যখন নিশাত আসতো এবং আর চোখে চায়ের দোকানের দিকে তাকাতো, কারণ তখনও চায়ের দোকানেও যেহেতু পরিচিত লোকজন থাকে, কথা বলা যাবে না, জাস্ট মৃদু একটু হাসি দিয়ে আবার হয়তো আরও সামনে আগত এবং তখন গিয়ে মুশতাক পেছন থেকে গিয়ে তার সাথে কথা বলতো, এরকম অনেক। এবং এটা থেকে আমরা ওই সময় একটা সমসাময়িক সমাজের একটা ধারণা হয়তো পাই। তো এভাবে হতো, এবং তখন তারা দুজন কিছুটা পথ হেঁটে তারপরে আবার স্কুটারে করে, তো বেবি স্কুটারে উঠতে নিশাত চাইতো না, বলতে এতগুলো টাকা নষ্ট করা কি দরকার, আমরা বাসে করে চলে যাই। কিন্তু ওই সপ্তাহে 2 দিন তার খুব বিলাসিতা করার ইচ্ছে হতো মুশতাকের, এবং সে বলতো না। এবং সেই পাশাপাশি বসে সেই স্কুটার জার্নি তার কাছে মনে হতো পৃথিবীর সব থেকে বড় বিনোদন এবং সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত। এবং ওই সময় ঘোরার জায়গা একটাই ছিল নিউ মার্কেট, তো তারা দুজনে নিউ মার্কেট যেত এবং সেখানে ঘুরতো টুরতো, গল্প করতো, কথা বলতো, তারপর আবার এভাবে তাকে বাসায় ফিরিয়ে দিয়ে যেত, এবং সপ্তাহে এইভাবে 2 দিন বেশ দারুণ একটা সময় কাটছিল, এবং ভবিষ্যতের সুন্দর একটা স্বপ্ন বলা যায় মনের মধ্যে নিয়ে। এবং আমার কাছে সব থেকে দারুণ লেগেছে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে 2টো বিষয় দারুণ লেগেছে। একটা হচ্ছে যে যখন মুশতাক অবশেষে সিদ্ধান্ত নেয় যে নিশাতকে এসে বিয়ে করবে এবং বিয়ের কথাটা তাকে কীভাবে বলবে, তো যেদিন সেই কথাটা তাকে বলতে চায়, ইন্টারেস্টিং হচ্ছে যেটা এখনো মাঝে মাঝে না সবসময় বলবে, এখনো দেখা যায় যে ওই যে মেয়েদের সম্পর্কে যেটা বলা হয় যে বুক ফাটে তো মুখ ফাটে না, এবং সে কিছুতেই বলবে না, অপেক্ষা করবে ছেলেটা কখন বলবে, না হলে সে জীবনে কোনোদিনই বলবে না, এবং ছেলেটা বলার পরে তারপরে বিষয়টা আগায়। তো এই গল্পে দেখলাম সেই 63 সালের গল্প হলো বেশ ব্যতিক্রম। যখন মুশতাক তাকে প্রথম বলতে যায় কথাটা, তো নিশাত খুব বোল্ডলি বলে ফেলে, আমি জানি তুমি কি বলবে, এবং এটা নিয়ে আমিও অনেক ভেবেছি, আমিও এটা চাই। মুশতাক বলার আগে সে যখন এভাবে বলে, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, এবং নিশাতের প্রেমে পড়ে যায় আমি ওই মুহূর্তে। এরকম একটা বোল্ড মেয়ে ডেফিনেটলি খুব ইমপ্রেসিভ বিষয়টা। মনে মনে নিশ্চয় অনেকে ভাবছেন বেলা তুই কয়বার প্রেমে পড়িস। আচ্ছা, সে যাই হোক, আমি গল্পে ফিরে যাই। তো তারপরে তো একেবারে সবকিছুই খুব মধুরভাবে আগাচ্ছিল, যে নিশাতের সাথে তার একটা বিয়ে হবে এবং প্রস্তাব নিয়ে কে যাবে এটা নিয়ে সেভাবে যেতে, সে যে উকিলের সাথে কাজ করে তার বস তাকে দিয়ে পাঠাবে, যেহেতু সমাজে তার একটা অবস্থান আছে। তো এভাবে সবকিছু ঠিকঠাক, তখন তার মনে একটা অদ্ভুত চিন্তা আসে মুশতাকের, যে 26 বছর মায়ের সাথে তার দেখা হয়নি, কিন্তু প্রথম তার কাছে মনে হয় তার দোয়া নেওয়া উচিত কিনা। 26 বছর যার সাথে দেখা হয়নি, অনেক কষ্টে অনেক বিপদেও যার সাথে দেখা করার কথা একবারের জন্য মনে আসেনি, তীব্র কষ্টে আর অভিমানে, কারণ মা হয়েও সে একবারও তার সন্তানকে দেখতে চায়নি, আর একবার কি পারতো না তার খোঁজ নিতে সে কেমন আছে। সেই তীব্র অভিমান থেকে 26 বছরের মায়ের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, কিন্তু এই বিয়ের প্রাক মুহূর্তে এসে তার মনে হয় যে জীবনের এত বড় একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে, এই মুহূর্তে অন্তত মায়ের একটু দোয়া নিয়েই শুরু করা উচিত। অবশেষে 26 বছর পরে সে সেই গ্রামে যাত্রা শুরু করে, এবং 26 বছর পরে তার মায়ের সাথে দেখা হবে। অন্যরকম একটা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকে, এবং এই জায়গা থেকে আসলে গল্পটা মোড় নেওয়া শুরু করে। এতক্ষণ পর্যন্ত ছিল খুব সুইট একটা রোম্যান্টিক লাভ স্টোরি, যেটা পড়তে খুব ভালো লাগবে। এখান থেকে আসলে আসল দিক পরিবর্তন শুরু হয় গল্পের। এবং এই পর্যন্ত এই রোমান্টিক অংশটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত মনে হবে যে জনক ও কালো কফি নামটা আসলে কেন আসলো, বা কেন মিলছে না তো কোনো কিছুতে। কালো কফির একটু বিষয়টা বলে দিই। ব্ল্যাক কফি খেতে খুব পছন্দ করে আমাদের এই গল্পের মুশতাক, এবং কোন একটা সিনেমাতে সে দেখেছিল নায়ক বেশ আয়েশ করে ধুমায়িত কফি কাপ হাতে নিয়ে ব্যাপক পার্ট শার্টের সাথে আর কি ব্ল্যাক কফি খায়। তারপর থেকে এটা তার মধ্যে চলে আসে, এবং সে মাঝে মাঝে বিলাসিতাটা করে আর কি, রেস্টুরেন্টে গিয়ে একা একা বসে ব্ল্যাক কফি খায়। তো কালো কফির নামকরণের বিষয়টা ওখান থেকে এসছে। তো এরপরে যেটা হলো, সে ট্রেন জার্নি করে অবশেষে সেই গ্রামে পৌঁছায়, এবং
বিষয়টা একটাবার চিন্তা করুন, 26 বছর পরে মায়ের সাথে দেখা হচ্ছে এবং সেই ছোটবেলায় যে দ্বিতীয় বিয়ে হয়ে গেল পিতার মৃত্যুর পরে, তারপর থেকে আর দেখা হয়নি। এত বছর পরে দেখা, এত কিছুর পরে, এত অভিমান, এত কষ্ট, নিশ্চয়ই এত অশ্রু এর পেছনে। এই সময়টা আসলে মনের অবস্থা কেমন হওয়া উচিত? সে দ্বিধান্বিত বুকে অবশেষে গিয়ে হাজির হয় এবং মায়ের সাথে তার দেখা হয়, কিন্তু প্রচন্ড অবাক হয়ে সে লক্ষ্য করে যে তাকে দেখে এত বছর পরেও সে ভেবেছিল যে তার মা প্রচন্ড রকম আবেগ তাড়িত হবেন এবং তাকে বুকে জড়িয়ে ধরে হয়তো অনেকক্ষণ অশ্রু বিসর্জনও করবেন, এমন একটা ভাবনা তার মধ্যে ছিল, স্বাভাবিক যেটা ভাবা। আবেগে উদ্ভূত হবেন 26 বছর পর সন্তানকে পুনরায় দেখে। কিন্তু খুব অবাক হয়ে সে দেখে যে তার মধ্যে খুব একটা ভাবান্তর নেই এবং খুব একদম ফর্মাল, অনেক দূর সম্পর্কে কোনো আত্মীয় বেড়াতে এলে যেমন করে মানুষ, ঠিক সেরকম একটা, হ্যাঁ কেমন আছো তুমি, কি করছো এখন, বিয়ে করছো, আচ্ছা সেই মেয়েটা কি করে, ঠিক খুব এরকম একদম সাধারণ কয়েকটা কথাবার্তা এবং আবেগের কোনো লেশ তার মধ্যে পাওয়া যায় না। তো প্রচন্ড কষ্ট হয় মুশতাক এবং তখন তার নিজের উপরে রাগ হয় যে আসলে সে কেন দেখা করতে আসলো, কি দরকার ছিল এভাবে অপমানিত হওয়ার বা এভাবে কষ্ট পাবা নতুন করে 26 বছর পরে এসে। এবং সে তখন সিদ্ধান্ত নেয় কোনো মতে রাতটা পার করতে পারলেই পরদিন ভোরবেলায় সে আবার ঢাকা ফিরে যাবে এবং কোনোদিন এই মুখও আর সে দ্বিতীয়বারে জীবনে হবে না। তো এভাবে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝ রাতে তাকে অবাক করে দিয়ে সবাই যখন ঘুমিয়ে গেছে, একদম অন্ধকার রাত, তখন চুপি চুপি তার কাছে মা আসে এবং এসে তখন সে তাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এবং তখন আসলে আমরা বুঝতে পারি যে আসলে যেহেতু দ্বিতীয় সংসার, সবকিছু তাকে মানিয়ে চলতে হয় এবং সেই কারণেই সেই বিভিন্ন রকম মানুষের চোখের এবং সবার যেহেতু তীক্ষ্ণ দৃষ্টি ছিল যে 26 বছর পরে সন্তান ফিকে, আবার এটাকে ভালোভাবে দেখি অনেকে আছে, এরকমও ছিল। তো এই কারণে হয়তো সে নিজে করে রেখেছিল, কিন্তু সবাই যখন ঘুমিয়ে গেছে সে ঠিকই চুপি চুপি তার কাছে নিজের একান্তে মনের কথাগুলো বলতে এসছে এবং তাকে জড়িয়ে ধরে অঝোর কান্নায় সে ভেঙে পড়ে। এবং তখন মুশতাক তার আগের ভাবনার জন্য গ্লানি বোধ করে। আর তবে আবার সেখান থেকে ঘটনা পরিবর্তন হয়। তার মা তাকে একটা প্রশ্ন করে যে কেন সে এতদিন পরে এসছে, তার কি টাকার দরকার? এই প্রশ্নটা শুনে প্রচন্ড, মানে এর থেকে আরো 10 গুণ বেশি ইনসাল্টেড ফিল করে মুশতাক যে এতদিন পরে সে মায়ের কাছে দোয়া চাইতে এলো এবং মা 26 বছর তার কোনো খোঁজ নেয়নি। অবশেষে বিয়ের আগে যখন দোয়া চাওয়ার জন্য এসেছে তখন তাকে এই প্রশ্নটা করলো যে সে কি টাকার জন্য এসেছে কিনা। প্রচন্ড রকম কষ্ট পায় এই প্রশ্ন শুনে মুশতাক এবং সে তখন রেগে যায়। রেগেই অনেক খুব অপমানসূচক বেশ কিছু কথাবার্তা সেও তার মাকে বলে এবং যেগুলো আসলে গায়ে লাগার মতো, এবং যেটা শুনে আসলে তার মাও আবার খুব রিয়াক্ট করে এবং তাকে তখন তার মা তার সে একটু আগের অশ্রু সজল মূর্তি থেকে বেরিয়ে এসে ক্ষিপ্ত হয়ে তাকে খুব এমন কিছু কথা বলে যে কথাগুলো তার জীবনটাকে বদলে দেয়। তখন তার মা তাকে বলে যে এভাবেই তো তুই কথা বলবি, তোর বাবাকে তুই খেয়েছিস, এখন এসেছিস আমাকে আবার আমার জীবনটা শেষ করতে। তখন মুশতাকের মাথায় বজ্রাঘাত হয় যে বাবাকে সে তার জীবন সে নষ্ট শেষ করেছে, তার মানে কি? তখন আমরা জানতে পারি মায়ের মুখ থেকে যে যেটা এতক্ষণ পর্যন্ত আমরা গল্পে জানতাম যে ছোটবেলায় সে বাবাকে হারিয়েছে, কিন্তু বাবার মৃত্যুটা এখন রহস্যটা উদ্ঘাটিত হয় যে কোনো একটা দিন খুব ভোরবেলায় ভোরের আলো যখন ফুটে ওঠে ওই সময়টাতে মুশতাকের বাবা, মুশতাকের যখন বয়স 3 কি 4 বা 4-5, তখন তাকে নিয়ে নদীর পাড়ে বেড়াতে যায়, কারণ নদী ভাঙন হচ্ছিল, তো এটাকে দেখানো, মুশতাককে, ছোট মুশতাককে দেখানোর জন্য সে নদীর পাড়ে যায়। তখন অবোধ শিশু কিছু না বুঝতে পেরে পিছন থেকে এসে একদিন খুব পিছন থেকে এসে হঠাৎ করে তাকে জোরে ধাক্কা দেয় এবং সেই মানুষটা সাঁতার জানতো না এবং সেখান থেকে এসে নিচে গড়িয়ে পড়ে এবং তখন আবার মাটির নদী ভেঙে একটা বড় মাটির আস্তর তার উপর পড়ে এবং ঘূর্ণিপাকে সে তলিয়ে যায়, যেহেতু বেশ খরস্রোতা নদী ছিল। এবং এভাবেই তার পিতার মৃত্যু ঘটে তার মাধ্যমে, তার হাতে। এই ছোটবেলার স্মৃতি তার আসলে মনে ছিল না বা এতদিন হয়তো লুকিয়েছিল তার স্মৃতির খুব গোপন গহ্বরে, এবং এটা বলার পরে তখন হঠাৎ করে যেন মস্তিষ্কের সেই গোপন কুঠরি থেকে সেই স্মৃতিটা উদ্ভাসিত হয়ে ওঠে এতদিন পরে, এবং তখন তার আসলেই মনে পড়ে যে সেই আসলে তার বাবার হত্যাকারী। এবং এইখান থেকে আসলে গল্পটা বলা যাচ্ছে যে চূড়ান্ত রকমের মোড় নেওয়া শুরু করলো। তারপর কয়েকটা চিন্তা তার কিভাবে কাটে সে আসলে বলতে পারে না। প্রত্যেকটা মুহূর্তে তার নিজেকে মনে হয় অপরাধী, খুনি, এবং তার পিতার মৃত্যুর জন্য সেই দায়ী, এবং তার কাছে মনে হয় যে এই শাস্তি সে তখন হয়তো খুব ছোট ছিল বলে, 3-4 বছর বা 4-5 বছরে ছিল বলে প্রচলিত সমাজ প্রথা তাকে শাস্তি দেয়নি, কিন্তু সে তো আসলে তো সে খুনি এবং হন্তারক, পিতৃহন্তারক। তো জগৎ বা সমাজ ব্যবস্থা তাকে যে শাস্তি দিতে পারেনি সেই শাস্তি তার নিজেকে দেওয়া উচিত, এবং নিজেকে সে আর অ্যাটলিস্ট ক্ষমা করতে পারে না কোনো আইনি ব্যবস্থায় তার বিচার না হলেও। এবং তার ভেতরে একটা ব্যাপক মনোবিপর্যয় ঘটে, এবং এই সময় থেকে আসলে গল্পটা একটা খুব মানে দারুণ একটা মনস্তাত্ত্বিক একটা সংকটের ভেতর উপনীত হয় মুশতাক, এবং এখান থেকে আসলে গল্পটার শ্রেষ্ঠ অংশটা শুরু। তার ভেতরে যে টানাপোড়েন, সংকট, দ্বিধা, যে আত্মজিজ্ঞাসা, যে প্রশ্ন, এবং মহাকাল বা সেই শাশ্বত সত্তা বা স্রষ্টার কাছে তার যে প্রশ্নগুলো হয়, যে উপলব্ধিগুলো হয়, আমার কাছে মনে হচ্ছে যে গল্পের সব থেকে
বেস্ট অংশ হচ্ছে এটা, এবং অনেকটা আমরা এটাকে অস্তিত্ববাদের সাথে রিলেট করতে পারি, যেটা হয়তো আলবেয়ার কামুর দি আউটসাইডার বইয়ে আছে, এবং যেটা হয়তো সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো ওই উপন্যাস আছে, চাঁদের অমাবস্যাতে আছে। ঠিক একই রকম অস্তিত্ববাদের সংকটে সে উপনীত হয়, এবং অস্তিত্ববাদ কেন্দ্রিক কিছু প্রশ্ন, অস্তিত্ব নিয়ে তার মনে, যারা অস্তিত্ববাদের উপন্যাস হোর্হে লুইস বোর্হেস বা জ্যাঁ-পল সার্ত্রে, এগুলো যারা, ফ্রান্স কাফকা যারা পছন্দ করেন, আমার ধারণা এই গল্পটা তাদের জন্য ভালো লাগবে। এখান থেকে তার ভেতর একটা ভয়াবহ রকমের অনুশোচনা থেকে তার কাছে মনে হয় যে তার আসলে সুখী হবার অধিকার নেই, এবং তার আসলে ভালো থাকার অধিকার নেই, এবং জীবনে তাকে উপভোগ করার, জীবনে যে কোনো সত্য সুন্দর স্নিগ্ধ সবকিছু থেকে সবকিছু তার জন্য নিষিদ্ধ হওয়া উচিত। তার জীবন হওয়া উচিত পঙ্কিলময়, তার জীবন হওয়া উচিত একেবারেই নর্দমার কীটের একটা জীবন, এবং তার জীবন হওয়া উচিত নষ্ট, ভ্রষ্ট এবং অবশ্যই অপশ্রিয়মান এবং একেবারেই পঙ্কিল দূষিত একটা জীবন। তখন থেকে সেই আগের মুশতাকের পরিবর্তন শুরু হয়, এবং সে তিলে তিলে করে এতদিনের প্রত্যেকটা তার স্বপ্ন যেগুলো ছিল, নিশাদকে নিয়ে স্বপ্ন যেগুলো ছিল, সংসার হবে তাদের একটা, তাদের সংসারটা কেমন হবে, টাকা জমি একটা বাড়ি করবে এবং এই করবে ওই করবে, সব কিছু আস্তে আস্তে সেই মুশতাক বদলে গিয়ে একটার পর একটা স্বপ্ন নষ্ট করতে থাকে, একটার পর একটা বিসর্জন দিতে থাকে, এবং এটা হয় তার নিজের প্রতি নিজের বিচার বা নিজের প্রতি নিজের শাস্তি দেয়া, এবং সেটাই সে করতে থাকে। তার প্রথম যে কাজটা সে করে সেটা হচ্ছে যে নিশাতের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়, এবং যাতে নিশাত তাকে খুঁজে না পায় সেরকম সেই সবগুলো রাস্তাও সে বন্ধ করে দেয়। চাকরিটা ছেড়ে দেয়, যেটা সে খুব ভালো একটা চাকরি করতো একজন বিখ্যাত উকিলের শিক্ষানবিশ হিসাবে, সেটা ছেড়ে দেয়, এবং তার পুরনো কিছু বন্ধু বান্ধব খুঁজে বের করে যারা সেরকম তাদের কাজই হচ্ছে সবসময় নষ্ট কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকে, এবং যত বাজে অভ্যাস থাকতে পারে, যত কিছু একটা মানুষের, সব কিছুই সে তখন নিজের ভেতরে আনে, এবং সেই বন্ধুদের, এবং সেই বন্ধুরাই হয় তখন তার সব সময়ের দোসর, সহোদর এবং সব সময়ের সহচর, এবং তাদের সাথে মিশে যে অভ্যাসগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলতে চাই, এবং যেগুলোকে আমরা সবসময়ই সব থেকে পরিত্যাজ্য অভ্যাস বলে জানি, সেগুলো হয় তার তখন থেকে অলংকার, এবং নিজেকে একটু একটু করে সেভাবে সেই পঙ্কিল পাপের জগতে সে ডুবিয়ে ফেলে। এবং এভাবে আস্তে আস্তে একটা সময় মানুষটা অনেকখানি বদলে যায়, একেবারেই সমাজের পুঁতিগন্ধময় স্তরের একজন মানুষে পরিণত হয়। বেশিরভাগ সময় সে মাতাল, অবক্ষয়িত এক চেতনার ভেতরে নিমজ্জিত থাকে। আর এভাবেই আসলে গল্পটা এগিয়ে যায়, এবং আসলে তার সেই সংকটকালটা, এবং সেই সংকটকালে তার সেই জিজ্ঞাসাটা, যেটা আগেই বলেছি গল্পের মূল শক্তিমত্তায়, এবং একদম শেষ পর্যায়ে আমরা গিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অবশেষে আবারও ভাগ্যের পরিহাসে নিশাতের সাথে সর্বশেষ তার একদিন দেখা হয়, এবং এমনই একদিনে যেদিন সে প্রচণ্ড মাতাল হয়ে, বন্ধু বিবর্জিত হয়ে, একা একা কোনো মতে এলোমেলো পদক্ষেপে টালমাটাল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মাঝরাতে, তখন ট্রাফিক সিগন্যালে একটা গাড়ি এসে দাঁড়ায়, সুশোভিত সুসজ্জিত বিয়ের গাড়ি দেখে, যেটা পৌঁছে যায়, এবং তার ভিতরে নিশাত বধূ বেশে যখন বসে থাকে, সেদিনই তার সাথে তার দ্বিতীয়বার দেখা হয়, এবং হয়তো জীবনে সেদিনই শেষ দেখা, এবং নিশাতও তাকে দেখতে পারে, এবং হয়তো দুজনে সেটাই ছিল শেষ দেখা। কিন্তু ওই দৃশ্যটা, ওই মুহূর্তটা তাকে আবার আরেকটা তীব্র আঘাত দেয়, এবং অবশেষে সে আবার আরেকটা চেতনার অন্য এক স্তরে উপনীত হয়, এবং তার কাছে যে মহাপ্রশ্ন, যে মহাজিজ্ঞাসা বা অস্তিত্ববাদের যে প্রশ্নগুলো সে এতদিন করে আসছিল, মনে হয় সে নিজেই তার একটা উত্তর দাঁড় করিয়ে ফেলে, এবং তখন তার কাছে মনে হয় যে এটাই চূড়ান্ত পরিণতি হবার কথা না, এবং এখান থেকে অবশ্যই উত্তরণের একটা সুযোগ থাকে এবং আছে, এবং নিশ্চয়ই সেখানেই সত্যিকারের মুক্তি এবং মোক্ষ। তখন সে আবার ঘরে ফেরার সিদ্ধান্ত নেয়, এবং শেষের লাইনগুলো অসাধারণ, যেটা হচ্ছে যে সে তখন ঘরে ফেরার জন্য একটা বেবি স্কুটারকে ডাক দেয়, এবং সেই স্কুটারটাতে ওঠে, এবং শেষের লাইনগুলো এরকম ছিল যে বেবি স্কুটারওয়ালা জানে না যে মানুষটাকে সে উঠালো আর যে মানুষটাকে নামিয়ে দেবে সে, তারা দুজন এক নয়। গভীর অন্ধকারের ভেতর দিয়ে এবং এই মহাপৃথিবীর পথে অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যাচ্ছে একজন মানুষ তীব্র গতিতে। হুবহু এরকম লাইনগুলো কিন্তু হয়তো এরকমই ছিল, কাছাকাছি। অসাধারণ এন্ডিং ছিল, দুর্দান্ত একটা গল্প। জনক ও কালো কফি পড়তে পারেন, সেই সাথে এই ধরনের আরও অনেক লেখাও পড়তে পারেন। আর আজকের এফএম লাইব্রেরিতে এটাই ছিল। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কথা লিখতে চান, যদি কোনো কবিতা শুনতে চান, এবং যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে।
আর মানুষের একজন অমানুষ হয়ে যাওয়া এবং আবার অমানুষ থেকে মনুষ্যত্বের পথে যাত্রা শুরুর কথা আমরা শুনলাম। তো একটা অমানুষ নামের একটা গান শুনলে কেমন হয়? এটা হচ্ছে আরবো ভাইরাসের একটা গান। সো এনজয় দ্য সং। ওকে, একটু পরে ফিরছি। গধূলির পরিতৃপ্ত পাখিদের চোখের মতন চোখ জ্বালিয়ে কোনো মানব পাখিকে এখন জগতে কোনো গধূলিতে ঘরে ফেরা চঞ্চল হাওয়ার শান্ত সঙ্গী হতে দেখি না। এখন বরং প্রত্যহ দেখি রোদে পোড়া হয়রান হাওয়ার ঝোড়ো ঝোড়ো ঝাপটায় নিজেকে ছেড়ে ভয়ের ভাবনার শৌখিন বিলাপে মত্ত পৃথিবীর বিশ্বস্ত বাগানে। মা যখন ঘরে ডাকে, মায়ের ডাকের উত্তরে সখেদে বলে, বড় ভয়, বিশ্বাস তোমাতে হারিয়েছি, বরং তোমাতে অবিশ্বাসে শান্তি পাই। মাগো, কি কৃতজ্ঞ দিনে তুমি সন্তানের দায় আমার দুর্বল কাঁধে তুলে দিয়ে আমাকে ডোবালে অকৃতজ্ঞতার পাপে। একবার তাকিয়ে দেখোনি কি আমি আক্ষেপে পুড়ে মরি, আর বাস্তুহারা যৌবনের ভার বয়ে বয়ে কি যে ক্লান্তিকে এখন বড় ভালোবাসি আমি। ক্লান্তিকেই ভালোবাসে এখন এই পৃথিবীর সন্তানেরা। তাই অবিশ্বাসে সমর্পিত রেখে সব জীবন যৌবন নৈরাশ্য এবং কিছু অস্থিরতা তুলে নিয়ে সন্তর্পণে সাজায় নিজের চারিপাশ। আহা, তারা প্রাণের পুতুল যেন। নানামতো পুতুলের মুখে শূন্যতাবোধের এক সাদা বলি ভেদে দিয়ে বলে, এ যুগের রঙ্গমঞ্চে যথাযথ সংলাপের ভার নিয়েছি। হঠাৎ বিক্ষুব্ধ দর্শক দল রব ওঠে, এইসব পার্শ্ব চরিত্রের অভিনয়ে হয়নি সফল কোনো নাটক এ পৃথিবীতে। তাই আমরা নতুন কোনো নায়কের অপেক্ষায় আছি। So friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ আর শুনছেন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের বিশেষ আয়োজন নিয়ে আপনার নির্ঘুম রাতের বন্ধু ইরাজ আপনার সাথেই আছে। আমরা কি গান শুনছিলাম, তাই না? তুমিও এই প্রশ্নটা করছিলে যে হঠাৎ করে এত রকিং গান কেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় তোমার সাথে শেয়ার করি। আমি অলমোস্ট সেই 2007 জয়েন করার পর থেকে বেশিরভাগ সময় রাতে শুরু করেছি, ঠিক এই সময়টাই, রাত 11টা থেকে 2টো পর্যন্ত। তো এই নিয়ে অনেক ইন্টারেস্টিং কমেন্ট আমি আমার ব্যক্তিগত জীবনে শুনি। আমার ফ্রেন্ডরা বলে যে যাদের কোনো কাজ নেই, যাদের কোনো ঘর সংসার নেই এবং যাদের জীবনে আর কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই, হতভাগ্য অসহায়, তারাই এরকম এই সময়টাতে জেগে জেগে অন্যের ঘুম নষ্ট করে। তো এটা আমি এই ধরনের বন্ধুদের মানে খোঁচা আমি খুব সহজেই গায়ে মেখে নেই, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে এই সময়টা। এবং এই সময়টাতে আমার যেটা মনে হয়, আমি জানি না তোমার রাত জাগার অভ্যাস আছে কি না, আছে অনেক রাত পর্যন্ত, আমার সাথে একটা মিল পাওয়া গেল। তো যেটা আমার কাছে মনে হয় এই সময়টা আমার নিজের কাছে খুব প্রিয়। মানে যখন আমি অন্য সময়, মানে যেদিন আমার শো থাকে না, অফিস থাকলেও দেখা যাচ্ছে যে আমি অনেক রাত করে ঘুমাই এবং ওই সময়টাতে একদম নিজের মতো করে নিজের ঘরে বসে বা বারান্দায় বসে একা একা কিছু ভাবা, কোনো বই পড়া বা যে কোনো সিনেমা দেখা, ওই মুহূর্তটা আমার কাছে সব অনেক প্রিয় মনে হয়, অনেক আপন মনে হয় এবং ওই মুহূর্তটার লোভ অনেক বেশি আমার কাছে। তো আমার কাছে এই সময়টাই সব থেকে আকর্ষণীয় সময় মনে হয় কারোর সাথে, খুব কাছের কারোর সাথে কথা বলার জন্য। এবং এই জন্য আমি সবসময়ই ভালো লাগে, কমফোর্ট ফিল করে এই সময়টাতে শো করতে। কিন্তু একটা সমস্যা যেটা হয়, অনেকে হয়তো অনেক কাজ করেছে আমার মতো, মানে অকর্মায় ঢেকে হয়তো সবাই না, তো তার হয়তো বা মাঝে মাঝে কারো চোখে ঘুম ঘুম চলে আসে। তো তাদেরকে একটু চাঙা করার জন্য মাঝে মাঝে আমাকে এরকম রাত বিরাতে কিছু বা হেভি মেটাল, রক, হার্ড রক এগুলো প্লে করতে হয়। তো এটা ছিল ঘুম চাঙানিয়া গান, ঘুম দুরিনিয়া গান এবং চাঙানিয়া মানে আপনাকে চাঙা করবে, এরকম একটা। সে যাই হোক, আমাকে এর মধ্যে অবশ্য অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। শুধু তোমার সাথে কথা বললে হবে না, বরঞ্চ তোমার সাথে কথা বলে আজকে আমি বেশ কিছু খোঁচাত্মক SMS পাচ্ছি এবং কিছু ঈর্ষান্বিত SMS পাচ্ছি এবং বোঝাই যাচ্ছে যে এক শ্রেণীর বিশেষ শ্রোতা বিষয়টাকে একদমই ভালো চোখে নিচ্ছে না। সে যাই হোক, তো সে না হয় আমি গায়ে মাখলাম না, কিন্তু তুমি কিন্তু বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ, ওই যে যেটা একটাই মাত্র জিনিস তোমার কাছে চাইবা ছিল আমার, তোমার হাসি বিষয়ক যেটা বললাম। সো ওটা যখন দিন দরবার হবে, দামাদামি হবে, তখন আমার এই মূল্যটা যেটা আমাকে দিতে হলো আজকে, অনেকের বিরাগ ভাজন হয়, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, আমার বার্গেন করতে সুবিধা হবে।
আমরা শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে নগর বাউলের গান নাগ নাগিনীর খেলা, এবং তার আগে ছিল অমানুষ বাই আরবো ভাইরাস। আমাকে লিখেছেন অভিন, আমাকে জানিয়েছেন যে এই অভিযোগটা আমি অনেকবার পেয়েছি, সেটা হচ্ছে যে আমি মুখে যতই বলি বন্ধু বন্ধু বন্ধু, কিন্তু বাস্তব জীবনে নাকি তার ছিটে ফোটাও খুঁজে পান না। এই অভিযোগটা আমি তখনই শুনি যখন ফেসবুকে কেউ আমার কাছে ওরকম প্রপার রেসপন্স মানে পান না তখন। আর তাহমিনা ইন্টারেস্টিং অবজারভেশন। সিনহা কেরানীগঞ্জ থেকে জানিয়েছে আজ আমার আচ্ছা সিনহা বোধহয় নতুন বন্ধু, সো ইউর মোস্ট ওয়েলকাম। FM লাইব্রেরি নিয়ে অর্চি লিখেছেন যে ইজ রিয়েলি ইন্সপায়ারিং ফর মি along with your description, pessimism show the way of optimism. এটাই আমার কাছে মনে খুব চমৎকার একটা মন্তব্য লিখেছেন আপনি অর্চি। একটু আগে FM লাইব্রেরিতে সৈয়দ শামসুল হকের যে গল্পটা বললাম, কথাটা বললাম জনক ও কালো কফি, ওটা সম্পর্কে তিনি লিখেছেন যে পেসিমিজম শোজ দ্য ওয়ে অফ অপটিমিজম। এবং এটা নিয়ে যেহেতু অস্তিত্ববাদ নিয়ে আমি বললাম যে আমার কাছে মনে হয়েছে যে অস্তিত্ববাদের দর্শন থেকে উদ্বুদ্ধ যতগুলো সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে আছে খুব বেশি নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ কিছু করেছেন অসাধারণ, এবং সৈয়দ শামসুল হকের এই প্রথম একটা লেখা পেলাম যেখানে অস্তিত্ববাদ এসছে। তো সেই প্রসঙ্গে সৈয়দ ওয়ালিউল্লাহ আবার চলে আসেন, এবং সৈয়দ ওয়ালিউল্লাহর সম্পর্কে তিনি মারা যাবার পরে তার স্ত্রী, ফরাসি স্ত্রী আনমারি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সৈয়দ ওয়ালিউল্লাহ একটা কথা তাকে প্রায়ই বলতেন, সেটা হচ্ছে যে তাকে যখন তার স্ত্রী আনমারি প্রশ্ন করেছিলেন যে তুমি সবসময় এমন মানুষদের নিয়ে কেন লেখো যারা একদমই প্রচলিত অর্থে ভালো না, দুষ্ট লোক, মন্দ লোক এবং একদম সমাজে ঘৃণ্য লোক, তাদেরকে নিয়ে কেন লেখো? তো সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছিলেন তখন উত্তরে তার স্ত্রীকে, যে যেটা অবশ্য তিনি কোনো সাহিত্য পাতায় বা অন্য কথা বলেননি, হয়তো একেবারেই ঘরোয়া আলাপে তার স্ত্রীকে বলেছিলেন যে আমি অন্ধকার মানুষ নিয়ে জন্যই লিখি যে তার ভেতর দিয়ে আমি একজন আলোকিত মানুষের কাছে পৌঁছাতে চাই, এবং অন্ধকারের ছবি এঁকে অন্ধকারের ভেতর দিয়ে আমি আলোর কাছে পৌঁছাতে চাই, এজন্যই আমার এই যাত্রা অন্ধকার থেকে আলোর দিকে। ঠিক এই বিষয়টাই হয়তো আপনার মন্তব্য কিন্তু এই ঘুরে ফিরে এটাই এসছে, পেসিমিজম শোজ দ্য ওয়ে অফ অপটিমিজম। এবং জনক ও কালো কফি গল্পও কিন্তু তাই হয় শেষ পর্যন্ত। আবার সে ওই লাইনটাই তো দুর্দান্ত একটা লাইন, ওই যে বেবি স্কুটারের সেই ড্রাইভার যে মানুষটাকে এইমাত্র উঠালো তার গাড়িতে এবং যাকে নামিয়ে দেবে তারা দুজন এক না। অসাধারণ অসাধারণ অবজারভেশন, অসাধারণ লাইন। তারপরে আমাকে আরো অনেক বন্ধুই SMS পাঠিয়েছেন। একা আমাকে জানিয়েছেন যে প্রতিটা শূন্যতার জন্য এটা ছিল একার SMS, প্রতিটা শূন্যতার জন্য একটা পূর্ণতা প্রতীক্ষা করেন, হয়তো তারা এক অথবা ভিন্ন, কারণ প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এই লাইনটা কিন্তু হুমায়ুন আহমেদ অনেকবার ইউজ করেছেন তার বইয়ে। নীল অপরিচিত আমাকে জানিয়েছেন মতিঝিল থেকে একটা গান শুনতে যাচ্ছেন। S2 তেজগাঁ নতুন বন্ধু। সিথি আমাকে জানিয়েছেন মিরপুর থেকে। আনিকা, অনিভা আমাকে সুন্দর নাম, ভালো লাগলো নামটা, অনিভা মিরপুর 10 নম্বর থেকে জানিয়েছেন তিনিও নতুন বন্ধু। মোস্ট ওয়েলকাম। আপাতত SMS পড়ছি না এই মুহূর্তে, আমি পরের গানটাতে চলে যাচ্ছি। SMS করার নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি কোনো কিছু লিখতে চান তাহলে অবশ্যই লিখবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আজকে ফোনে কথা বলবো সম্ভবত, আশা করছি একটু পর থেকে সেটা শুরু করবো, সো ফোন নিয়ে রেডি হয়ে যান। হ্যাঁ, এখন আমরা কি গান শুনবো? এখন আমরা শুনবো জন লেজেন্ডের একটা গান শুনি। জন লেজেন্ডের ভয়েসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, বেশ বেশ অ্যাট্রাকটিভ একটা ভয়েস। সো যে গানটা আমরা প্লে করবো সেটা হচ্ছে অল অফ মি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। তোমার সাথে কথা বলে অন্যরা জেলাস হচ্ছে বা তোমার জেলাস করবা, ওকে, জাস্ট ওয়েট এন্ড সি। এবার অন্যদের সাথে কথা হবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু, আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। আর শুনছেন রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। আজকে আমি বলেছিলাম যেহেতু আমরা 2011 সালের 11ই ফেব্রুয়ারি ড্রিমস অ্যাভিনিউ যাত্রা শুরু করেছিলাম এবং 6 বছর পেরিয়ে গেল, 6th অ্যানিভার্সারি। সো কংগ্রেচুলেশনস টু ইউ ওয়ান্স অ্যাগেইন, অভিনন্দন ড্রিমস অ্যাভিনিউকে। আর আমি ভাগ্যবান মনে করছি এই শোটা এতদিন ধরে করতে পারার জন্য, সেই সুযোগ আপনারা আমাকে দেওয়ার জন্য। তো অনেকেই এই উপলক্ষে আমাকে SMS করেছিলেন, সেটা হচ্ছে যে আজকে ফোনে কথা হবে কিনা। তো এই মুহূর্তে যদি আমি বলি যে এখন ফোনে কথা বলা স্টার্ট করি রাইট নাও,
989366 এই নাম্বারটাতে প্রথম ফোনটা কার আসবে দেখা যাক, কে সব থেকে দ্রুততম সময় রেসপন্স করতে পারে, কার রিফ্লেক্স সব থেকে বেশি, তার সাথেই কথা হবে। সো দেখা যাক আজকের ফার্স্ট কলারকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কে বলছি সেটা বলা কি খুব জরুরি? না জরুরি না, যদি কথা বলা জরুরি মনে হয় তবে নাম বলাটা খুবই জরুরি, আর যদি মনে হয় কথা বলাও জরুরি না তাহলে নাম বলাটাও জরুরি না। না নামটা বলছি না, বলছেন কথা বলাটা জরুরি। আমি সেরকম ভাবছি না আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, আরেকদিন কথা হবে। ওকে শোনো না, কি? আমি রুমরা। ইয়া আই নিউ ইট। আমি আমার মনে ছিল ভয়েস শুনে, এবং তখন মনে হচ্ছে যে কার মুখ দেখে উঠলাম আজকে। মানে না কিছু না, মানে তুমি কিভাবে লাইন পাবো বলো তো, ঘটনাটা কি? মানে ওয়াজ দ্য মিস্ট্রি অ্যাকচুয়ালি। এর আগে একটা ফোন দিলাম, এটা না আমি কিন্তু এটাও বলিনি ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে যে এখন থেকে আমি ফোন নিয়ে স্টার্ট করবো। তুমি কি ফোন হাতে নিয়ে বসেছিলা? হ্যাঁ, আচ্ছা, কারণ আগের লিঙ্কে তো বোঝা গেল যে একটু পরে ফোন মানে কিছু কিছু অভিশাপ মানুষকে কখনোই ছেড়ে যায় না। সিনবাদের ভূতের গল্পটা শুনেছো, যে সিনবাদের উপরে একজন কাঁধের উপরে সওয়ার হয়ে বসে থাকে? ভূত না, ভূত না। তুমি ভূত নিয়ে বলিনি, আমি সিনবাদের ভূতের গল্প বলছি। ওই যে সিনবাদের কাঁধের উপরে একজন ভূত বসে থাকে, কিছুতেই তাকে মাথা থেকে মানে ঘাট থেকে নামাতে পারে না সিনবাদ। ওই সিনবাদ যেখানে যায় ঘাড়ের উপরে সেই সিনবাদের ভূতও চেপে থাকে। তুমি যেখানে যাও সেখানে যাই না সাথে। তো আমারও মনে হয় এরকম কিছু কিছু অভিশাপ আমাকেও কখনো ছেড়ে যাবে না, তার মধ্যে একটা হচ্ছে তুমি। মানে থ্যাংক ইউ। মানে আমি ড্রিমস অ্যাভিনিউতে যেহেতু দারুণ হিসেবে আমি আছি সেজন্য আমি থ্যাঙ্কস দিলাম, আর তো কেউ নেই আর কি আশেপাশে। সেটা একটা অভিযোগ। আচ্ছা অলরাইট, সো তোমার কি অবস্থা? বাসা সবাই ভালো? হ্যাঁ ভালো, কিন্তু আমার খুব ঠান্ডা জ্বর এটসেট্রা। শুনে ভালো লাগছে। আল্লাহ, তোমার মতো হ্যাঁ, পৃথিবীতে একটা মানুষ অসুস্থ হলে আমি খুশি হই, সেটা হচ্ছে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি হয়েছো এটা শুনে আমি খুশি হলাম। আচ্ছা ওকে, তো একটু টেক কেয়ার করো নিজের, শীতে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেন অসুখ বিসুখ না করে। হ্যাঁ, বইমেলা যাওনি? একবার। আচ্ছা, আমি যে কয়বার গেছি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে আমি সকালে আল্লাহ আমাকে চাই নাই, তাই হচ্ছে আমার ভুল। সৃষ্টিকর্তার অশেষ রহমত, তুমি যাওনি। মানে আমি যে কয়বার বইমেলা গিয়েছি আমি মানে ভয় ছিলাম যে তোমার সাথে আবার দেখা হয়ে যায়। আমিও ভয় হয়েছিলাম যে তোমার সাথে আমার দেখা হয়ে যায়, কারণ আমিও চাই না তোমার সাথে আমার দেখা। আমিও চাই না তোমার সাথে আমার দেখা হোক, এবং নেক্সট টাইম দেখা হলে এক্সপেক্ট করো না যে আমি হেসে কথা বলবো। হ্যাঁ, তুমি কি আমার সাথে হেসে কখনো কথা বলছো? হ্যাঁ, কেন বলবো না? 3বার দেখা হয়েছিল তোমার সাথে। তো 3বারে কোনোবার হাসিনি? না, আমার তো মনে হয় সবসময় খুব চমৎকার ব্যবহার করেছে তোমার সাথে। ও সত্যি নাকি? তোমার দাঁতে ব্যথা ছিল, তোমার মুখই করে নিতে মতো হাসা। সেটা তো লাস্ট টাইম। তো কি বই কিনলে তুমি? একদিন বইমেলায় গিয়ে আমরা সেই আলাপ করি, চলো। সেটাই ভালো। কি বই কিনলে? বই কিনেছি। তুমি তো আমি গিয়েছিলাম হচ্ছে স্যাটারডে, তো ফ্রাইডে বললাম না যে আমি এবং কয়েকটি এটা আমি কিনেছি স্যাটারডে থেকে। কত তাড়াতাড়ি ফিডব্যাক আমি পড়েওছি। তারপর হচ্ছে গল্প সমগ্র কিনেছি, সেটাও তোমারটাই শুনে। কার গল্প সমগ্র? শাহাদুজ্জামানের। আচ্ছা, কিন্তু পড়িনি, কারণ তুমি আমাকে রাস্তায় বলছো আমি ছোট মানুষ। হ্যাঁ, শাহাদুজ্জামান তোমার মনে হয় পড়ার বয়স এখনো হয়নি। তুমি এক কাজ করতে পারো, তোমার বাসার বড় কাউকে পড়ে তোমাকে তর্জমা এবং অনুবাদ তর্জমা সহ তোমাকে বোঝাতে বলতে পারো আর কি। আমি বড় দিচ্ছে ভালো বুঝি। আচ্ছা ওকে, শুনে ভালো লাগলো। সো যেহেতু ড্রিমস অ্যাভিনিউর আজকে 6th অ্যানিভার্সারি, তো এই বিষয়ে একটা প্রশ্ন করে তারপর আজকে রাখছি। সেটা হচ্ছে যে তুমি কবে থেকে মানে ফার্স্ট কবে শুনলে, কবে থেকে শোনো ড্রিমস অ্যাভিনিউ? আমি তো খুব বড় না, তুমি একটু আগে বললাম আমি ছোট। আমি হচ্ছে কিন্তু ভাব ধরো অনেক বড় আর কি, একটা মুরব্বী স্থানীয় একটা ভাব ধরে থাকো আর কি সবসময়। ভালো লাগে তাই। তোমার কাছে শুনতে এরকম কথা নেই। আচ্ছা, 12-র শুরু থেকে যখন আমি 5 উঠি। আচ্ছা, তো একটা মেমোরেবল কিছু বলতে পারো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে, যে তোমার ওই এপিসোডের ওই জিনিসটা বা ওই এরকম এখনো মনে পড়ে বা সব থেকে বেশি মনে পড়ে, এটা আমি শুনতে চাই, ইন্টারেস্টেড শোনার জন্য, কার আসলে কোন অংশটা এখনো মনে পড়ে এরকম আছে কিছু? অনেক কিছু আছে, একটা যে কোনো একটা বলো চট করে, সবার আগে যেটা এখন মাথায় আসে সেটাই বলো। শুরু করে
করেছিলাম যেভাবে ছিল বলে না শুরু করেছো ওটাই বলতে হবে তা না, যে কোনো একটা মেমোরেবল ইভেন্ট বলতে পারো এই শোয়ের। আসলে ড্রিমস এভিনিউ হচ্ছে এরকম সত্যি সবসময় শুনি এবং আমি খুবই হচ্ছে স্থিরতা বলতে কোনো জিনিস আমার ভিতরে নাই, একমাত্র ড্রিমস এভিনিউ জিনিস যেটা ফ্রাইডে শুনতেই হবে। এবং স্থিরতা বলতে কোনো কিছু যে তোমার মধ্যে নেই এটা আমি জানি, এবং তোমার সাথে একটি প্রাণীর মিল খুঁজে পাই আমি, ব্যাঙাচি। তো যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ যেটা বলছিলে। আমি শুরু করেছিলাম তুমি অনেকদিন আগে, তখন প্রথম প্রেম উপন্যাসটা কবে কি আমি কবে প্রথম প্রেমে বললাম বুঝি নাই, কি বললা? একদম প্রথম প্রেমে বলছি একবার। তাহলে কি কম শুনে গেল, তাহলে কি বললা আবার বলো। প্রথম প্রেম উপন্যাস, আচ্ছা ইভান তুর্গেনেভের প্রথম প্রেম। ওকে কি হচ্ছে সেটা? তোমাকে প্রথম শোনা স্টার্ট করছিলাম আমার মনে আছে কারণে। ওকে তো তারপরে ছিল হচ্ছে মা জননী গল্পটা। আমি কিন্তু তোমাকে শোনা স্টার্ট করি এফএম লাইব্রেরির জন্য, এই কারণে আমি এফএম লাইব্রেরির জন্য এত পাগল, অলওয়েজ বলি যে এফএম লাইব্রেরির জন্য হয়। ওকে ঠিক আছে, ভালো লাগলো ড্রিম গার্ল। আমি যাদের সাথে ইনফরমেশন নিয়ে কথা বলেছি সবাই বলেছে যে ও ওই যে বই পড়ার শোটা, তাই না? তো বোঝো তুমি এফএম লাইব্রেরি হচ্ছে ড্রিমস এভিনিউকে ইন্ট্রোডিউস করতেছে মানুষ, তাই এফএম লাইব্রেরিটা অনেক। তো এখন তো আমি নিয়মিত আবার করা স্টার্ট করছি, একটু ভালো কিছু বলো। একটা সেভ করি, আজকে হচ্ছে আমি গত সপ্তাহে করলাম, আজকে বললাম ইনশাআল্লাহ করেছো, আজকে করলাম। এত ভালো কিছু শুনতে চলে হবে, কতদিন পরে করেছো। ওকে ঠিক আছে, দেখো রেগুলার করি কিনা। হ্যাঁ ভালো থেকো ড্রিম গার্ল, টেক কেয়ার, আশা করি আবার কথা হবে না? আশা করি আবার কথা হবে। ওকে বাই দেন। শুনছিলাম ঝগড়াটে মেয়ে ড্রিম গার্লের কথা। সো দেখা যাক আমাদের পরবর্তী, আমি বুঝি না আসলে সিরিয়াসলি মানে এই মেয়েটা কিভাবে সবসময় লাইন পায়, মানে বিশাল একটা রহস্য। আমরা নেক্সট কলারের জন্য ওয়েট করছি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 98936666। হ্যালো হ্যালো কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আয়াত বলছিলাম। ও আপনি আয়াত বলছিলেন? জি জি ভালো আছেন? ভাই কেমন আছেন? জি আমি ভালো, আপনি ভালো আছেন আয়াত? জি ভাই আমি ভালো। আয়াতের আজকে এসএমএস এসেছিল তাই না? জি আমার এসএমএস ছিল। আমি খুঁজে বের করি আয়াতের এসএমএসটা কোথায় জানো? ভাই আজকে না আমি অনেক বেশি ফকির হয়ে গেছি, আর ফোনের মেবি 4 টাকা ছিল, এখন কত আমি জানি না। তুমি বোধহয় বেশ কিছুদিন ধরে ফকির আলমগীরের গান শুনছো, এটা হতে পারে। জি কিছু না, সরি বুঝিনি। না বুঝতে হবে না, সবকিছু জগতে বুঝতে হয় না, এটা হচ্ছে একটা 1 নম্বর সত্য কথা। না মানে কি বললেন না শেষে? আমি বললাম যে কয়েকদিন ধরে ওয়েদারটা অনেক ভালো, শীতটাও খুব বেশি এবার তো এমনিতেই পড়েনি, গরমটা এখন আসেনি, এই সময়টা আসলে খুব ভালো ওয়েদারটা থাকে তাই না? এটা বলছিলাম, তুমি একমত না আমার সাথে? জি হ্যাঁ। তো আয়াত তুমি কোথা থেকে বলছো? আমি মিরপুর 11 থেকে বলছি। মিরপুর 11 থেকে বলছো? ওরা 11 জন। আচ্ছা তো আয়াত তুমি ড্রিমস এভিনিউ, যেহেতু আমি তুমি করে বলছি যদি তুমি কিছু মনে না করো। হ্যাঁ প্রবলেম নেই কোনো। আচ্ছা কারণ তোমার কণ্ঠস্বর শুনে আমার যেটা মনে হচ্ছে একটা অনুভূতি জাগছে আমার হৃদয়ে, সেটা হচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে যে ক্লাস 2 তে পড়া একটা মেয়ে ফ্রক পরে চুলে বেনি করা দুলিয়ে চোখ দুটো গোল গোল করে লেবেন চুষ খাচ্ছে, আর আমাকে সে বলল আমার সামনে সে হাত পাতলো আরেকটা লেবেন চুষ দেওয়ার জন্য, এরকম একটা দৃশ্য তোমার ভয়েস শুনে আমার প্রথমে মাথায় এসেছিল। তো তো লেবেনচুস আয়াত তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে যে সরি ফর ইউর নেম, হ্যাঁ যে তুমি আমাকে প্রথম কবে শোনো, মানে আমাকে না আমাকে ড্রিমস অ্যাভিনিউ প্রথম কবে শোনো? বুঝতে পারছি। আচ্ছা আমার যেদিন অনেক জ্বর ছিল সেদিন থেকে তুমি শোনো, সেই দিনটা কবে করছিলাম? অ্যাকচুয়ালি when I was in class 9. ওকে বাট যেদিন তোমার জ্বর ছিল বলে নাকি যেদিন অনেক ঝড় ছিল, কোনটা বললে? যেদিন আমার অনেক জ্বর ছিল সেদিন। আচ্ছা যেদিন অনেক জ্বর ছিল তোমার সেদিন থেকে। সেটা হচ্ছে ফার্স্ট আমি শুনেছিলাম ড্রিমস এভিনিউ। তো ওই ফার্স্ট দিনে আমি একটা কোশ্চেন করেছিলাম, তো সাথে সাথে মেবি আপনি ইয়েস আই রিমেম্বার আপনি কল ব্যাক করেছিলেন, এই তো। সেটা মানে কি প্রশ্ন ছিল? ছাড়পোকা ইংরেজি কি এরকম কিছু? জি কি প্রশ্ন ছিল সেটা? প্রথম ছিল যে আমি ফার্স্ট রেডিও শুনি, আর হচ্ছে ড্রিমস এভিনিউ ফার্স্ট শুনি। তো আমি ফার্স্ট টেক্সট করি সেদিন আপনাকে, তো মেবি জানতে চেয়েছিলাম যে
এটা কবে থেকে হয়? না সরি এফবি তে লাইক দেওয়া নিয়ে মেবি পেজটা খুঁজে পাবো নাকি। তাই নাকি? জি, তো আপনি ব্যাক করেছিলেন, এরপর বলেছিলেন যে হ্যাঁ, তো এই তো। ওকে, তো ভালো লাগলো আয়াত কথা বলে। আর আয়াত, তুমি কি গান টান গাও নাকি? তোমার তো বেশ শিশুতোষ একটি কণ্ঠ। ছড়া গান টান গাও তুমি? জি, ছড়া গান গাও তুমি? ছড়া গান আমি আসলে কোনো গানই পারি না। আচ্ছা, ওকে, তো ভালো থেকো আয়াত। মানে আমি ছড়া গান গাওয়ার যোগ্য? আমি মাইন্ড করলাম অনেক। ও নো, প্লিজ মাইন্ড করো না। হ্যাঁ, মানে কত বড় হয়ে গেছে, এখনো যদি এরকম কমপ্লিমেন্ট পাই, তুমি কি সত্যি মনে কেমন লাগে আপনি বলেন? না আসলে এটা খুব খুব খারাপ একটা কাজ, এবং এরকম যারা করে আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তারা গণসমাজের শত্রু, তারা মানব জাতির কলঙ্ক, এবং তাদের বিচার হওয়া উচিত যারা তোমার এই এক্স্যাক্টলি, এবং তারা পাপিষ্ঠ নরাধম, কীটস্য কীট। কি এবার খুশি? না খুশি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থেকো আয়াত, নিশ্চয়ই আবার কথা হবে। জি, দোয়া করবেন। আর ড্রিমস অ্যাভিনিউর সাথে থাকতে হবে। হ্যাঁ, জি, ওকে। আর হচ্ছে আমি কিন্তু এটা অনেকবার হলো কল করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে অনেক কথা হয়েছে ড্রিমস অ্যাভিনিউতেই। ওকে, নিশ্চয়ই আবার হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। জি, ওকে, ভালো থাকবো, ভালো থাকবে আয়াত। বাই। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কলিং। শুনছিলাম আমাদের আয়াতের কথা, এবং তার একটা ড্রিমস অ্যাভিনিউ এর প্রথম কলার ছিল আজকে, তিনি হচ্ছেন ড্রিম গার্ল, দেন আয়াত। দেখা যাক এরপরে কে থাকে। আমাদের এখনো আধা ঘন্টা সময় আমাদের হাতে আছে, তো যেহেতু আজকে ড্রিমস অ্যাভিনিউ এর 6th অ্যানিভার্সারি বলা যায়, সেই কারণে এই সময়টাকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আরো কিছুটা সময় আমরা কয়েকজন বন্ধুর সাথে কথা বলবো। তার আগে SMS করে নিয়মটা একটু মনে করিয়ে দিই। আরেকজনকে তো SMS করে নিয়ম কতবার যে বললাম, একটা SMS করলো না, শুধু শুনেই যায়। প্রথমে আরে লিখতে হবে, হ্যাঁ, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো, আর তারপরে সেটা পাঠাতে হবে যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর যদি ফোন দিতে হয় অন এয়ার স্টুডিও লাইভ কনভারসেশনের জন্য, লাইভ আড্ডা দেওয়ার জন্য, সেই নাম্বারটা হচ্ছে 989366। আমরা এখন যে গানটি শুনতে যাচ্ছি সেই গানটি গেয়েছিলেন লিঙ্কন নামের একজন ব্যক্তি, আর্টসেলের ভোকাল। তো সেই গানটা আমরা এখন শুনবো, এবং যদিও বৃষ্টির সময় এখন আসেনি, তারপর আমরা এই বৃষ্টি ভেজা রাতে তুমি এই বলে এই গানটা একটু শুনে ফেলি। আর একটু পরে ফিরছি, সাথী তখন। আমি হেঁটে যাবো আর তুমি দেখবে পাঞ্জাবি পরে, ভালো সুইট ড্রিম। তো উল্টোটা করলে তো হয়, তুমি শাড়ি পরে হেঁটে যাও, আমি দূর থেকে দেখি। আচ্ছা, একসাথে হলে তো অবশ্যই খারাপ না, বা জানি না এখন হবে কিনা। আচ্ছা, তুমি শাড়ি পরছো না পয়লা ফাল্গুনে? ওকে, এখনো ফাইনাল হয়নি কি রং? আচ্ছা, ফাইনাল হলে আমাকে জানিও। সো আপাতত কথা বলে আসি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, শুক্রবার রাতের স্পেশাল আয়োজন। এবং এখন আপনার সাথে আছি আমি। স্পেশাল একটা মোমেন্ট এবং স্পেশাল এক্সাইটমেন্ট, সেটা হচ্ছে 6th অ্যানিভার্সারি ড্রিমস অ্যাভিনিউ এর, এবং 2011-11 ফেব্রুয়ারি শুরু হয়েছিল যে পথ চলা। আমি নিজেও জানতাম না এতদিন চলবে এই শোটা। ক্রেডিট গোজ টু ইউ। এবং সেজন্য আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু করছি, সেটা হচ্ছে যে বন্ধুদের সাথে একটু ফোনে কথা হচ্ছে, এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। একটু আগে আমরা শুনছিলাম শিরোনামহীনের গান আবার হাসিমুখ, আর তার আগে ছিল লিঙ্কনের গান এই বৃষ্টি ভেজা রাতে। আমাকে জেনিফারা উইনিং এর গান প্লে করার জন্য বলেছেন। সুপ্রভা জানিয়েছেন খুব ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে বেশ কয়েকবার ট্রাই করার পরে যখন লাইন পাই তখন আবার গান শুরু হয়ে যায়, এবং গানের উপরে বিরক্তি ধরে যায়। আর গানের উপরে বিরক্তি তৈরি করার জন্য ফোন কল সেগমেন্ট যথেষ্ট, এনাফ। গানের উপরে ওনার বিরক্তি চলে আসছে। সাইয়ারা মিরপুর থেকে জানিয়েছেন, সাইয়ারা এটা হচ্ছে প্রত্যেক শুক্রবার হয় রাত 11টা থেকে 2টো পর্যন্ত। মুগ্নি আমাকে জানিয়েছেন, রিমেম্বার মি ওয়েন আই এম গন ফার অ্যাওয়ে ইনটু দ্য সাইলেন্ট ল্যান্ড। দেখা যাক সাইলেন্ট। আচ্ছা, লুবনা বাসাবোর বন্ধু অনেকদিন পর 5 বছর পরে SMS করলেন, থ্যাংক ইউ ফিরে আসার জন্য। আপু আর দূরে যাবেন না, ওকে। আর আমাকে এই মুহূর্তে লালবাতি জ্বলছে আমাদের ফোনের, 98936666 এই নম্বরে ফোন দিচ্ছেন। দেখা যাক কোন বন্ধু এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন বন্ধু?
সুপ্রভা, আচ্ছা তোমার এসএমএস মাত্র পড়লাম আমি। হ্যাঁ, লাকিলি কলটাও পেয়ে গেলাম। আচ্ছা, এখন নিশ্চয়ই তোমার রাগ ধুয়ে মুছে জল হয়ে গেল? হ্যাঁ, মানে গানের মানে গানের উপরে বিরক্তি চলে আসার জন্য এই সেগমেন্টটাই যথেষ্ট। ইন্টারেস্টিং মন্তব্য। আমার মতো নিশ্চয়ই এরকম অনেকেই বিরক্ত হচ্ছে, কারণ যখন গানগুলো চলতে থাকে তখনই সাধারণত লাইনটা পাওয়া যায়। আচ্ছা, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কেউ এরকম চেষ্টা করতে করতে মানে ছটফট করে, আমি দেখি লাল বাতি জ্বলছে নিমছে, আমার মজাই লাগে। এজন্যই বলেছেন কোন এক কবি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তাই না? মনে হয়। হ্যাঁ, তো সুপ্রভা, তোমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। অনেকদিন হবে। তো তুমি এখন কি করছো, কোথায় পড়াশোনা করছো? আমি এখন মেডিকেল কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার। কোন মেডিকেল? জি, সোহরাওয়ার্দীতে। আমি জানতাম না, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো ছাত্রী ছিলে, আমার যেটা মনে পড়ে। সর্বশেষ পড়াশোনার ব্যাপারে ব্যাপক সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস বলতে আমার মনে আছে তো, আমার মনে হয়েছিল যে তুমি অনেক ভালো। এটা ভালো তো। আমি আমার অপোজিট কারো প্রতি আকর্ষণ বোধ করি, তো আমি যেহেতু মহা ফাঁকিবাজ, মহা সিরিয়াস কাউকে দেখলে জানলে ভালো লাগে। এক্স্যাক্টলি অপোজিট না, কারণ আমি অনেক বেশি ফাঁকিবাজ। কারণ পরীক্ষার আগেই বিশেষ করে পড়া হয়, এর আগে তো কখনো বই মনে হয় খুলেও দেখি না ঠিক মতো। না, ভালো লাগলো সত্যি। আমি যখন তোমার সাথে আমার লাস্ট কথা হয়েছিল, আমার মনে আছে যে তুমি এক্সাম নিয়ে অনেক বিজি ছিলে। তো হ্যাঁ, ছোট থেকে খুব ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। হ্যাঁ, তো আমি তখন মনে মনে তোমাকে হয়তো বলেছি কিনা মনে হয় বলিনি, কিন্তু মনে মনে আসলে উইশ করেছিলাম যেন তোমার ইচ্ছাটা পূর্ণ হয় এবং তোমার এই স্বপ্নটা সত্যি হয়। তো এতদিন পরে আমি এটা জেনে আসলে আমার খুব ভালো লাগছে, এবং আরেকবার অভিনন্দন তোমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমার থেকে অনেক ভালো স্টুডেন্টদের হয়নি। তো লাকিলি, লাক বলি আর যাই বলি, তো হয়ে গেছে। এটা মানে চান্স পাওয়াটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আর সব থেকে বড় ব্যাপার ছিল বাসায় সবার অনেক খুশি। আচ্ছা, ওকে। তো আজকে যেহেতু আমরা অ্যানিভার্সারি উপলক্ষে ফোনে কথা বলছি, সো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে তোমার কাছে কিছু জানতে চাই, যে তুমি প্রথম কবে কোন কুক্ষণে এই প্রথম শোটি শুনেছিলে সেটা বলো। ড্রিমস অ্যাভিনিউর আগে একটা শো হতো মনে হয়, বইয়ের পাতা। হ্যাঁ, তো একদম শুরু থেকেই শোনা। আচ্ছা, শুনতাম অনেকদিন থেকেই, কিন্তু টেক্সট খুব একটা করা হতো না। টেক্সট মেবি লাস্ট ইয়ার থেকে করা। আচ্ছা, প্রথম থেকেই শুনতে, কিন্তু টেক্সট লাস্ট ইয়ার থেকে করছো। হ্যাঁ। আচ্ছা, কোনো আমি যদি একটা মোমেন্ট পিক করতে বলি, যে সরি, যে ড্রিমস অ্যাভিনিউ এর ওই মুহূর্তটা তোমার সবার আগে মনে পড়ে, এরকম কোনো মোমেন্ট বা এরকম কোনো জিনিস সেগমেন্ট পিক করতে পারবে? যে কোনো স্মৃতি বলতে গেলে হচ্ছে বই পড়ে শোনানো হয় যেগুলো, বুক রিভিউ যেগুলো, সেগুলো খুব ভালো লাগে। ওগুলো তো লাগে। মুভি রিভিউ গুলো ভালো লাগে। স্পেশাল যে কোনো একটা বুক রিভিউ বা স্পেশাল যে কোনো একটা মুভি যেটা আমি বলেছিলাম ভালো লেগেছিল, একটা বলো তো দেখি। আমি আসলে খুব জানতে কৌতূহলী বোধ করি যে কোনটা আসলে ভালো লাগছে আমার বন্ধুদের। স্পেশাল বুক রিভিউ, ওটা কি বুক ছিল না মুভি ছিল ঠিক শিওর না, বুকই হওয়ার কথা। আমিও শিওর না। লাভ স্টোরি বলা হয়েছিল একটা সেগমেন্টে অনেক আগে। কোনটা বলো তো? হিটলারের পুরো লাভ স্টোরিটা বলা হয়েছিল তার ওয়াইফের সাথে। ওয়াইফের সাথে কি হয়েছিল? ঝগড়া হয়েছিল? না, আমার ক্লিয়ারলি মনে নেই, অনেক আগের। এটা মনে হয় 2014 or 13 এর হবে। আচ্ছা, আমি দেখি মনে করতে পারি কিনা। আরেকটু ক্লু দাও তো, কি হয়েছিল ওয়াইফের সাথে? মানে আমার এক্স্যাক্টলি স্টোরিটা পুরোটা মনে নাই, কিন্তু ওই সেগমেন্টটা অনেক বেশি ভালো ছিল। মানে আমরা 7-8টা ফ্রেন্ড একসাথে শুনছিলাম, তো ওই মেমোরিটা মনে আছে। হ্যাঁ, ওকে। সো সুপ্রভা, জি সুপ্রভা, তুমি তো খুব ভালো গান গাও, তাই না? আমি যদি ভুলেই না গিয়ে থাকি। আমি ভালো গান গাই না? না, একদমই না, ভুল কথা। তোমার কণ্ঠের মধ্যে কিন্তু একটা সঙ্গীত আছে, সঙ্গীত জাতীয় একটি পদার্থ তোমার কণ্ঠে বিদ্যমান। বলা হয় সবাইকে, যাতে হচ্ছে মানে সবাইকে আমি আসলে মিন করে বলি না, এই প্রথম কাউকে মিন করে বলছি আমি, এন্ড দ্যাট ইজ ইউ। ও যাই হোক, আসলে মানে না ভুল, আসলে ভুল ধারণা। শুধু তোমাকেই মিন করে বলছি, আর কাউকে আমি মিন করে বলি না। যদিও এই কথাটা আর সবাইকে বলবো আমি। হ্যাঁ, বলো। ভুল ধারণা, আমি একদমই গান গাইতে পারি না। মানে পারতাম, এখন আরো ঠান্ডা লেগে খুবই বাজে অবস্থা। আচ্ছা, তাহলে সত্যি কথাটা বলি, আমারও আসলে তোমার গলা শুনে মনে হয়েছিল তুমি গান গাইতে পারো না। থ্যাংক ইউ। তো তখন আমার মাথায় আরেকটা চিন্তা আসলো, যে গান গাইতে পারে না তাকে দিয়ে গান গাওয়ালে কেমন হয়? এরকম ইন্টারেস্টিং হবে নিশ্চয়ই, তাই না? যে গান গাইতে পারে না, আসলে আমি গান আগে শিখতাম, কিন্তু আমার ঠান্ডা লেগে খুবই বাজে অবস্থা। এখন যদি আমি গান গাই, অনেক ঘুরানো পেঁচানো কথার টাইম শেষ, স্ট্রেট কাট বলে একটা গান আমাকে শোনাতে হবে, ব্যাস। আর আমি এত লজিক, হ্যাঁ, এত লজিক টজিক দিতে পারবো না। অনেক ভাবে চেষ্টা করলাম, তুমি কই মাছের মতো পিছলে যাচ্ছ, এটা গান শোনাতেই হবে। হ্যাঁ, শুনিয়ে ফেলো, কি আছে জীবনে? আমি পুরো ব্ল্যাঙ্ক, কি শোনাবো? মানে আমি তো অনেক। তাহলে আমি খুব সহজ একটা গান ধরিয়ে দিই, যেটা সবাই জানে, আমরা করবো জয়। এই গানটা গাও 2 লাইন। হ্যাঁ,
আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এই ফানি গানটাই গাও, আমার কাছে গানটা খুব ফানি মনে হয়। তো তুমি এই গান তো অন্য কোনো গান গাইবে না, তুমি এটাই গাও। হ্যাঁ, আমার একটা ক্লাসমেট শুনছে কালকে, তাহলে আর আমি কলেজে যেতে পারবো না। তো যেও না, একদিন ছুটি তো সবাই চায়, এরকম আনএক্সপেক্টেড ছুটি আমার আইটেম আছে, পেন্ডিং থেকে যাবে। থাকুক, কি আছে জীবনে, বাসা থেকে বকবে তো পেন্ডিং থেকে। তুমি এত কিছু যদি না চাও তাহলে গেয়ে ফেলো, শেষ। আল্লাহ, আমি কিন্তু ভয়াবহ নাচর বান্ধব, তোমাকে গাইতেই হবে আজকে। আচ্ছা, কি আমার মাথায় কোনো গান আসছে না। মাথায় না আসলে হবে, কণ্ঠে আসলেই হবে। মাথায় না আসলে কণ্ঠে আসবে কিভাবে? ফার্স্টে তোমার মেমোরিতে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক মেমোরিতে আসতে হবে। আচ্ছা, সবসময় তো লিসেনাররা শুনে, আজকে তুমি একটা শোনো। না তুমি অন্যদিকে বল ঠেলে দিও না তো প্লিজ। এই মানুষজন কিন্তু আমাদের এই বল ঠেলাঠেলিতে বিরক্ত হচ্ছে, তুমি প্লিজ শুরু করে দাও। হ্যাঁ না, লিসেনাররা অনেক খুশি হবে, কারণ সবসময় অনেক লিসেনার তো নিশ্চয়ই অনেকবার শোনানো হয়েছে, অনেকে অনেক ভালো গায়। তো কখনো মনে হয় তুমি শোনাওনি, তো বেটার হয় তুমি গান শোনালে। এটার একটা কারণ আছে, যে আমার একটা স্বপ্নে দেখেছিলাম আমি যখন রেডিওতে প্রোগ্রাম করা স্টার্ট করি, সাদা আলখাল্লা এবং সাদা দাড়ি পরিহিত একজন দরবেশ শ্রেণীর একজন লোক স্বপ্নে দেখা দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন যে দেখ বৎস, ভালো কথা, চাপাবাজি করছিস রেডিওতে, করে খা, কিন্তু কোনোদিন গান শোনাতে যাসনি, যেদিন শোনাবি ওইটাই তো লাস্ট শো। তো আমি এটা খুব মেনে চলি। আমি তো স্বপ্নে দেখেছি আমাকে সাদা শাড়ি পরে এক মহিলা বলেছে, জীবনে যেদিন গান গাবো এরপর থেকে আর গলা দিয়ে আওয়াজ বের হবে না। এখন ওটা বেশি খারাপ না? যদি গলা দিয়ে আওয়াজই না বের হয় তাহলে তুমি কথাই বলতে পারবো না। আমার মনে হয় তুমি ভালো ডাক্তার হতে পারবে। আই গট দ্য প্রুফ অলরেডি। জি, তুমি ভালো ডাক্তার হতে পারবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। মানে আমার মতো নাছর বান্দা এক বান্দার সাথে এতক্ষণ ধরে ফাইট দিয়ে যাচ্ছ, সো ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। না, আসলে আমার সাথে তর্ক করে পারার কথা না, মানে তর্ক না এক্স্যাক্টলি, মানে আমার সাথে কথায় পারার কথা না। সঠিক, খুবই সঠিক। তো সুপ্রভা, ভালো লাগলো কথা বলে, নিশ্চয়ই আবার কথা হবে। ওকে, নাইস টু নো, অল দ্য বেস্ট। ভালোভাবে পড়াশোনা করো। জি, দোয়া করবেন যাতে অনেক ভালো ডাক্তার হতে পারি। অবশ্যই। আর প্রেসক্রিপশনটা একটু সুন্দর করে লিখো। হ্যাঁ জি, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখবো, প্রেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবে। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, যেন বুঝতে পারে রোগীরা পড়ে আর কি। আমার হ্যান্ডরাইটিং এত বাজে, দেখা যাবে আমি প্রেসক্রিপশন লেখার পর ভুলভাল ওষুধ খেয়ে না জানি আমার কেস হয়। টাইপ করে দিও তাহলে। হ্যাঁ, এটাই করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সুপ্রভা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছিলাম আমার থেকেও ততোধিক নাছরবান্দা সুপ্রভার কথা। সে যাই হোক, আমাদের ফোন কল মনে হয় আর নেওয়ার টাইম খুব। আচ্ছা, জলদি আমরা ঝট করে 1 মিনিটের মধ্যে একটা ফোন করি, লাস্ট কল। হ্যাঁ, নিশ্চয়ই অনেকে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, আরেকটা নেই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো বন্ধু, আমাকে? হ্যালো, হ্যাঁ হেলছি, আমি ডানে একবার হেললাম, বামে একবার হেললাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, আমি কেরানীগঞ্জ থেকে বলছি, আমি রুহুল আমিন। তো আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো? হ্যালো, হ্যাঁ অনেক খেলেছি, চেয়ার থেকে পড়ে যাবো। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বুঝতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছেন না বোধহয়, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না ঠিক মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, তো আমি এখন অনেক কষ্ট করতেছি, তো নদীতে মাছ মারতেছি। এখন নদীতে মাছ ধরছেন এই মুহূর্তে? কোথায় বলুন তো? হ্যাঁ, কেরানীগঞ্জে, রোহিতপুরে। কেরানীগঞ্জে? আমি কি শো শেষ করে চলে আসবো নাকি? ওই আব্দুল্লাহ হত্যা যেখানে হয়েছে, সেটা কি আপনি? আচ্ছা, আমি সহজ একটা বলুন, আমি রোহিতপুরে গিয়ে আপনি কোথায় খুঁজতে হবে আপনাকে? কোন জায়গাতে, কোন পয়েন্টে বলেন তো? রোহিতপুরে গ্রাম মুগারচর, থানা কেরানীগঞ্জ, রোহিতপুর গ্রাম মুগারচর, সেই নদীতে। আচ্ছা, তো আপনি কয়টা পর্যন্ত মাছ ধরবেন? হ্যাঁ, প্রায় অনেকগুলো মাছ আমি অলরেডি মারছি। তো সেখানে আই মাছ, বোয়াল মাছ, তারপর গুড়া মাছ, অনেক ধরনের মাছ আছে। বিশাল একজন মৎস্য শিকারী দেখা যাচ্ছে, এই জগতের একজন কুতুব বলা যায় আপনাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই যুগের কুবের মাঝি, এই যুগের আপনি যেহেতু মাছ ধরছেন মাঝ নদীতে এই রাতের বেলা 2টার সময়। কপিলা আছে নাকি আশপাশে আপনার? হ্যাঁ আছে তো। আছে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো কপিলা কুবের মাঝিকে বলেছিল আমারে নিবা মাঝি লগে, আপনি তাকে লগে নিয়ে এসেছেন দেখা যাচ্ছে।
তো ভাই আপনি কি করেন মাছ মারার পাশাপাশি? অন্য কিছু মারেন? পাশাপাশি আমার ব্যবসা আছে, তারপর এই দোকান আছে, দোকান করি, এমনি গরিব, অনেক গরিব আমি। আশা করছি মাছ মারা আপনাকে আর্থিক স্বাচ্ছন্দ্য এনে দেবে, এটা আমি দুষ্টামি করছি না, আর মন থেকেই উইশ করলাম আপনার জন্য। নিশ্চয়ই শুভ দিন আসবে, সুদিন আসবে অবশ্যই ভাইয়া। আর নিশ্চয়ই একদিন আপনার সাথে আমি মাছ মারা দেখবো, নিশ্চয়ই আপনার সাথে বসে একদিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া, অবশ্যই। আর আপনার মাছের থলি থেকে একখানি মাছ আমাকে দেবেন দয়া করে। হ্যাঁ সেটা আপনার পছন্দ কি মাছ? আমার টিটপুটি মাছ সবচেয়ে পছন্দ। ছোট, সেটা তো আমরা খাই না। খাই না, কালেকশনে রাখার জন্য, যে সাজিয়ে রাখবো অ্যাকুয়ারিয়ামে। ও হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে না? তার চেয়ে বড় হলে চলবে না? কোনো এটা আপনার উপরে ছেড়ে দিলাম। ওকে ওকে, ঠিক আছে। ভালো থাকবেন ভাইয়া, অনেক শুভকামনা থাকলো আপনার মাছ মারা উৎসবের জন্য। হ্যাঁ ওকে ওকে, থ্যাঙ্কস ফর কলিং। শুনছিলাম আমাদের মৎস্য শিকারী বন্ধুর কথা। ভালো লাগলো যে একজন নদীতে মাছ ধরছেন এবং রেডিওতে আমাকে শুনছেন এবং আমাকে ফোনেও পেয়ে গেলেন, বেশ ভালো লাগছে। তো এই মাছ মারা বন্ধুর সাথে হচ্ছে আমাদের আজকের কনভারসেশন শেষ। খুব বেশি সময় বাকি নেই, আমরা যাবার বেলায় বেশ কিছু গান শুনবো। আর কি গান শুনবো আমরা? তার আগে একটা কবিতা কি হবে নাকি? হয়ে যাক হয়ে যাক কবিতা একটা। এটা আজকের শোয়ের শেষ কবিতা, হাসান হাফিজুর রহমানের একটা কবিতা। এটার নাম হচ্ছে কথায় তোমাকে বলা। কথার আগুনে দগ্ধ হই, কেন শান্ত ওই পাবকের সোনা দেহের জ্বলনে জ্বলে। অন্ধকারে উচ্চকিত আলোর বুদবুদ ম্রিয়মান কথা বলে অসহ্য গোপনে। রুক্ষ এই খান্তির তিমিরে রক্ত জলে রক্তের প্রলাপে দিশেহারা। শুধু মগ্ন ধ্যানে গুপ্ত বেগ আপন বিবরে রাখি প্রাণপণে। কবে ছিন্ন হবে মাংসেরে তপ্ত রেণু, যেন কণা কণা ধূলিকণা ছড়াবে বাতাসে আর নিঃসীম আকাশে। গহন অনলে দগ্ধ হই প্রিয়তমা, কথায় তোমাকে বলা বনে তোলা আলোময় হমা। স্বপ্নে আমি জ্বলে শেষ হই। সো আজকে এই পর্যন্তই থাকলো, এবং আশা করছি এরকম আরো অনেক অ্যানিভার্সারিতে আমরা একসাথে শো করতে পারবো, কথা বলবো, এবং আরো অনেকের সাথে ফোনে কথা হবে। নিশ্চয়ই এরকম মুহূর্ত আরো অনেকবার আসবে। ওকে, আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন অনেক বেশি, আর তুমিও ভালো থেকো। আর একটু আগে যেটা বলছিলে, আমি জানি না দেখা কখনো হবে কি না, যদি হয়ও আমার মনে হয় খুব সুন্দর একটা মুহূর্তে হতে পারে, এবং এরকম একটা মুহূর্ত কিন্তু খুব কাছাকাছি আছে আমাদের, সেটা হচ্ছে পহেলা ফাল্গুন। তুমি যেহেতু শাড়ির রঙ এখনো ঠিক করতে পারোনি, আমাকে জানিও কি রঙের শাড়ি। এর বেশি কিছুই বলতে হবে না। আমার মনে হয় ওই জনস্রোতে ওই রঙের শাড়ি তুমি যদি নাও পরো সেদিন, আমার মনে হয় আমি তোমাকে খুঁজে নিব, ঠিকই নিতে পারবো। ওকে, আর ঘুমিয়ে পড়ো এই মুহূর্তে, কপালে স্পর্শ করো আমার শুভকামনা। শুভরাত্রি।